আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা দ্রুত ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি। অনেকেই জয়েন করেছেন। হোপফুলি সবাই দ্রুত জয়েন করবেন। অনেকেই জয়েন করেছেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি। হোপফুলি সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে। একটু কাইন্ডলি জানাবেন যে সবকিছু শোনা যাচ্ছে কিনা, একটু ক্লিয়ারলি জানাবেন। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। কোনো কারণে যদি আমরা ডিসকানেক্টেড হয়ে যাই তাহলে সেক্ষেত্রে অস্থির হওয়ার কোনো কারণ নেই, আমরা সাথে সাথে আবারও যুক্ত হয়ে যাব। ইতিমধ্যেই অনেকেই জয়েন করেছেন। একজন বলছেন সাউন্ড কম, আশা করি সাউন্ড দ্রুত বাড়বে। ঠিক আছে, আমরা আশা করছি সাউন্ড দ্রুত বাড়বে। শোনা যাচ্ছে ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। সবাই দ্রুত জয়েন করবেন, হোপফুলি সবাই দ্রুত জয়েন করবে। একটি কথা আমি গত ক্লাসে আমি বলেছি, সেটি হচ্ছে সবাই কিন্তু আসলে সমানভাবে দৌড়াইতে পারবে না। কেউ মাঝপথে পড়ে যাবে, কেউ স্টার্টিং এ পড়ে যাবে, ডেস্টিনেশনে যাবে খুব কম মানুষই, গন্তব্যে খুব কম মানুষই যেতে পারবে। আর গন্তব্যে যারা যাবে তারা সবাই ক্লাসে জয়েন করবে, পরীক্ষাগুলো রেগুলার দিবে, পড়াশোনা করবে। দ্যাটস ইট। তো সবাই একটু জয়েন করুক, আমরা আরেক মিনিট সময় নিচ্ছি। গত ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, আমরা ইন্ট্রোডাক্টরি বিষয় নিয়ে কথা বলেছি। এভিডেন্স অ্যাক্টের একেবারে শুরু যে বিষয়গুলো আছে, যে এভিডেন্স অ্যাক্ট বর্তমানে যেটি আমাদের আছে 1871 সালে, এটি কিন্তু ড্রাফট করেছিলেন স্যার জেমস স্টিফেন। ব্রিটিশ পার্লামেন্ট ওনাকে দায়িত্ব দেয় যে এটা ড্রাফট করার জন্য। এটি যখন সাবমিট করা হয় 1872 সালে এটি পার্লামেন্ট পাস হয়, দেন 1 সেপ্টেম্বর এইটি কার্যকর হয়। এবং এটি 1872 সালের পার্লামেন্টে, সংসদে, ব্রিটিশ পার্লামেন্টে যতগুলো ল পাস হয়েছে তার মধ্যে এভিডেন্স অ্যাক্টের সিরিয়াল নাম্বার ছিল, ক্রম নাম্বার ছিল 1। এই জন্য এটাকে আমরা বলি 1872 সালের 1 নং আইন। দিস ইজ দ্য এভিডেন্স অ্যাক্ট। এই এভিডেন্স অ্যাক্টের সেকশন 1-এ বলা আছে এটাকে আপনি কি নামে ডাকতে পারবেন সেটি বলা আছে, এবং এটি কোথায় কোথায় প্রয়োগ করা যায়, কোথায় কোথায় যায় না সে বিষয় নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা আমরা করেছি। এরপরে সেকশন 3-তে এসে আমরা অনেকগুলো টার্মের সংজ্ঞা আমরা দেখেছি। হোয়াট ইজ গুড, হোয়াট ইজ রিলেভেন্ট ফ্যাক্ট, হোয়াট ইজ ফ্যাক্ট ইন ইস্যু, what is document, what is digital
ডকুমেন্ট, ডিজিটাল রেকর্ড, তারপরে হচ্ছে অ্যাটেস্টিং অথরিটি, এরপরে আপনার প্রুফ, নট প্রুফ, ডিসপ্রুফ, এই সংজ্ঞাগুলো আমরা সেখানে দেখেছি। সেকেন্ড ফ্লোরে গিয়ে আমরা তিনটা বিষয়ের সংজ্ঞা আমরা দেখেছি, ম্যাপ প্রিজাম্পশন, শেল প্রিজাম্পশন এবং হচ্ছে ম্যাপ প্রিজাম্পশন, শেল প্রিজাম্পশন এবং হচ্ছে কনক্লুসিভ প্রুফ, এই বিষয়গুলো আমরা দেখেছি। ঠিক আছে, ওকে। সাউন্ড একটু কম মনে হচ্ছে, একজন বলছেন সাউন্ড কম মনে হচ্ছে। সাউন্ড কম মনে হলে আপনার ভলিউমটা আপনি একটু বাড়িয়ে দেন। ভলিউমটা কি একটু বাড়ানো যাবে কষ্ট করে? বিনীতভাবে রিকোয়েস্ট করবো একটু ভলিউমটা একটু বাড়িয়ে দেন। আপনাদের ভলিউমটাকে একটু বাড়ানো যাবে? সাউন্ড কম, আশা করি সাউন্ড কম হবে না, সাউন্ড ভালোই আমরা শুনবো। সাউন্ড কম, আচ্ছা। হোপফুলি আমরা সাউন্ড ভালোই শুনতে পারবো। সাউন্ড কম আসছে, আপনার ওখান থেকে সাউন্ড কম আসছে। আচ্ছা, ভলিউম বাড়ানো, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ভাইয়া সাউন্ড কম, আশা করি সাউন্ড ঠিক হয়ে যাবে। বাড়ানোর পরে সাউন্ড কম, ফুল আছে বাট সাউন্ড কম। দেখি আমি একটু ফুল দিয়ে দেখি সাউন্ড কতটুকু কম। আমিও আপনাদের সাথে ক্লাসে আছি। সাউন্ড কম, দেখি আমি একটু ফুল দিয়ে দেখি সাউন্ড কতটুকু কম। আমিও আপনাদের সাথে ক্লাসে আছি। যাই হোক, সাউন্ড সব মনে হয় বড়ই আছে। যাই হোক, সাউন্ড সব মনে হয় বড়ই আছে। এখন তো ক্লিয়ার সম্ভবত। সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন যারা আছেন। সাউন্ড একটু কম, সাউন্ড একটু কম হওয়ার পিছনে কারণ হইতে পারে সাউন্ড এখন ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার আছে, থ্যাংক ইউ। যাই হোক, আমরা গত ক্লাসে যে বিষয়টা বলেছিলাম, আমরা সেকশন 5-এ বলেছি আপনি এভিডেন্স শুধুমাত্র দুইটা ক্ষেত্রে দিতে পারবেন, রিলিভেন্ট ফ্যাক্ট এবং ফ্যাক্টিং ইস্যু নিয়ে শুধুমাত্র আপনি সাক্ষ্য দিতে পারবেন। এরপরে সেকশন 6 আমরা সেম ট্রানজেকশনের কথা বলেছি। সেকশন 7, 8, 9-এ আমরা রিলিভেন্ট ফ্যাক্টর আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। ফাইনালি আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেকশন 17 থেকে স্টার্ট করে আপনার হচ্ছে 31 পর্যন্ত আমরা আলোচনা করব। এই 17 থেকে 31 এর মধ্যে সেকশন 17 থেকে স্টার্ট করে 23 পর্যন্ত এবং ধারা 31, এখানে এই ধারাগুলো এবং 31 এই ধারাগুলো শুধুমাত্র দেওয়ানি মামলার ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারবো, এগুলো শুধুমাত্র সিভিল মামলার ক্ষেত্রে প্রয়োগ করা চাই। পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে এডমিশনের সংজ্ঞাটা আছে কোথায়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ লিখিত পরীক্ষায় কিন্তু আমরা প্রশ্ন দেখি যে এডমিশন কি, হোয়াট ইজ এডমিশন, তখন কিন্তু লিখতে হয় অ্যাকর্ডিং টু এস পার সেকশন 17 অফ এভিডেন্স অ্যাক্ট 1872, সেখানে কিন্তু ধারাটা মেনশন করতে হয়। এই জন্য এভিডেন্স আপনার হচ্ছে এডমিশনের সংজ্ঞা কোথায় আছে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এডমিশনের সংজ্ঞাটা একটু দেখার চেষ্টা করব। ওকে, তাহলে এডমিশন সম্পর্কে এডমিশন নিয়ে সেকশন 17 নিয়ে আলোচনা করা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এডমিশনের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে আমরা একটু আপনার হচ্ছে ভাঙতে চাই, আসলে সংজ্ঞাটাতে কি বলা হয়েছে। হোয়াট ইজ এডমিশন? এডমিশন মানে কি বোঝাচ্ছে? এডমিশনের যে বাংলাটা দেওয়া আছে হচ্ছে স্বীকৃতি দেওয়া আছে, এখানে লেখা আছে এডমিশন মানে হচ্ছে আপনার হচ্ছে স্বীকৃতি। তাহলে হোয়াট ইজ এডমিশন বা হোয়াট ইজ স্বীকৃতি? বলা হচ্ছে এডমিশন মানে হচ্ছে স্টেটমেন্ট, কোন একটা বিবৃতি, কোন একটা কিছু বলা, বিবৃতিটা কিরকম হইতে পারে? এটা আপনি বলতে পারেন হচ্ছে মুখে, ওরাল, এটা হইতে পারে রিটেন, আপনি এটা লিখিত ভাবেও বলতে পারেন, কোনো সমস্যা নাই, অথবা এটা হইতে পারে ডকুমেন্টারি, ঠিক আছে, ডকুমেন্টারিও হইতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে এমন একটা বিবৃতি যেটি হতে পারে ওরাল, ডকুমেন্টারি, অথবা হচ্ছে ওরাল, ডকুমেন্টারি, অথবা হচ্ছে কন্টেইন ইন ডিজিটাল রেকর্ড। এখানে রিটেন একটা বলা নাই, এটা ডকুমেন্টারির মধ্যে নিয়ে আসছে একসাথে, এবং হচ্ছে আপনার ডিজিটাল রেকর্ডও কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এমন একটা বিবৃতি, এমন একটা কথা যেটা মুখে বলা যায়, তাহলে আপনি যে কথাটা বলেছেন, বিবৃতি দিয়েছেন, স্টেটমেন্ট যেটা আপনার, এটা হইতে পারে, স্টেটমেন্টটা হইতে পারে মৌখিক ভাবে, এটা হইতে পারে ডকুমেন্টারি, এটা হইতে পারে ডিজিটাল রেকর্ডের মাধ্যমে। তাহলে আপনার এই স্টেটমেন্টটা যেটা আপনি দিয়েছেন মুখে, যেটা আপনি দিয়েছেন ডকুমেন্টের মাধ্যমে, যেটা আপনি দিয়েছেন ডিজিটাল রেকর্ডের মাধ্যমে, যেভাবেই হোক না কেন, আপনার এই স্টেটমেন্টটা একটা কি প্রকাশ করছে? একটা অনুমান প্রকাশ করছে। বলা হচ্ছে হুইচ সাজেস্ট এনি ইনফারেন্স, এটি এমন একটা আপনার হচ্ছে ইনফারেন্সকে কি করছে? নির্দেশ দিচ্ছে, সাজেস্ট করছে। ইনফারেন্স মানে হচ্ছে অনুমান, একটা অনুমান, একটা ধারণা দিচ্ছে কি সম্পর্কে? ফ্যাক্ট ইস্যু সম্পর্কে।
তাহলে ফ্যাক্ট-ইন ইস্যু সম্পর্কে মামলাতে যেটা নিয়ে মূলত মামলা হচ্ছে ফ্যাক্ট-ইন ইস্যু এবং হচ্ছে রিলিভেন্ট ফ্যাক্ট। রিলিভেন্ট ফ্যাক্ট, রিলিভেন্ট ফ্যাক্ট, ফ্যাক্ট-ইন ইস্যু এবং রিলিভেন্ট ফ্যাক্ট আন্ডার দ্য সার্কামস্টেন্সেস হিয়ারিন আফটার মেনশন। আচ্ছা, তাহলে এডমিশন মানে হচ্ছে একটা স্টেটমেন্ট, একটা কথা, একটা বিবৃতি, যেটা হইতে পারে মৌখিক, যেটা হইতে পারে ডকুমেন্টারি, যেটা হইতে পারে ডিজিটাল রেকর্ডের মাধ্যমে। এই বিবৃতিটা আমাদেরকে সাজেস্ট করে একটা অনুমান, একটা ইনফারেন্স, একটা অনুমান। তাহলে দিস স্টেটমেন্ট সাজেস্ট আস ইনফারেন্স, অ্যান ইনফারেন্স এস টু ফ্যাক্ট-ইন ইস্যু এবং হচ্ছে রিলিভেন্ট ফ্যাক্ট। তাহলে বক্তব্যটা কে দিবে, স্টেটমেন্টটা কে দিবে, বলা হচ্ছে বাই এনি পারসন, যে কেউ দিতে পারে, বাই এনি পারসন। কোন কোন ক্ষেত্রে এই কথাটা বললে সেটা এডমিশন হবে, সেটাও কিন্তু এই আইনের মধ্যে নিচে বলা আছে। নিচে এটা আমরা একটু পরে দেখবো কোন কোন ক্ষেত্রে বলা যাবে। তাহলে হোয়াট ইজ এডমিশন? এডমিশনের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, বলা হচ্ছে এডমিশন হচ্ছে একটা স্টেটমেন্ট। তাহলে কোন ধরনের স্টেটমেন্ট গুলোকে আমরা বলবো স্বীকৃতি? বলা হচ্ছে এডমিশন হচ্ছে একটা স্টেটমেন্ট, এমন একটা স্টেটমেন্ট যেটা হইতে পারে ওরাল, যেটা হইতে পারে ডকুমেন্টারি, যেটা হইতে পারে ডিজিটাল। এবং এই এডমিশনটা, এই স্টেটমেন্টটা সাজেস্ট করবে একটা ইনফারেন্স বা অনুমান। যে অনুমানটা কি সম্পর্কে অনুমান, এটা সাজেস্ট করবে আমাদেরকে ফ্যাক্ট-ইন ইস্যু এবং রিলিভেন্ট ফ্যাক্ট সম্পর্কে। এটা কার স্টেটমেন্টের কথা? যে কোনো ব্যক্তির হইতে পারে বাই এনি পারসন। কোন কোন ক্ষেত্রে বললে সেটাকে আমরা এডমিশন হিসেবে ধরে নিব, এটা এই আইনের নিচে, এই সেকশন 17 এর নিচে বলা আছে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন করে হোয়াট ইজ, এটা লিখিত প্রশ্ন, এটা প্রিলিমিনারি এভাবে আসবে না। তাহলে প্রিলিমিনারিতে এগুলো আসতে পারে, মানে স্টেটমেন্টের মধ্যে কোন কোন বিষয়টা আসবে, ওরাল, ডকুমেন্টারি এবং ডিজিটাল রেকর্ড। তাহলে আমরা প্রথমে কিছুই শোনা যায় না স্যার, ক্লিয়ার? টু মাস পোর সাউন্ড, প্লিজ টেক নেসেসারি স্টেপ। সাউন্ড ক্লিয়ার নাই, সাউন্ড লাগবে। সাউন্ড কম, সাউন্ড কারো কম, কারো ক্লিয়ার না, মানে আমি বিষয়টা বুঝলাম না। সাউন্ড খুবই কম, সাউন্ড অনেক কমে গেছে। আচ্ছা, অনেকের ক্লিয়ার, অনেকের ক্লিয়ার না। স্যার সাউন্ড 100% ওকে। তাহলে অনেকের কি সাউন্ড প্রবলেম হচ্ছে? সাউন্ড প্রবলেম হলে তার একটা মেডিসিন আছে, কোনো সমস্যা নাই। সাউন্ড একেবারেই কম, ডিএ সোহাগ, অনেকেরই কম হচ্ছে। সাউন্ড যদি কম হয় তার একটা মেডিসিন আমাদের কাছে আছে, দেখি এটা কাজ করে কিনা। এখন কি সাউন্ড ক্লিয়ার আছে? আমাকে একটু জানাবেন যে এখন সাউন্ড ক্লিয়ার কিনা। এখন কি সাউন্ড ক্লিয়ার আছে? কমেন্টে জানাবেন। সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ। নেটওয়ার্ক সমস্যার জন্য হতে পারে। ঠিক আছে, এখন সাউন্ড ঠিক আছে কিনা কমেন্টে জানাবেন। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, দেখতেছি। ওকে, সাউন্ড ক্লিয়ার। অনেকের সাউন্ড সমস্যা হচ্ছে, নিজেদের ফোনের ভলিউম বাড়িয়ে দেন। মূল বিষয় হচ্ছে গতকালের তুলনায় আজকে সাউন্ড কম, কিন্তু শোনা যাচ্ছে। সাউন্ড ক্লিয়ার। এখন আশা করি সাউন্ড ক্লিয়ার আছে, হোপফুলি এখন ক্লিয়ার। ক্লিয়ার স্যার, ওকে। সবাই একটু কমেন্টে জানাবে যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এখন ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানান। ক্লাস যখন আমি স্টার্ট করবো তখন যদি বলেন ক্লিয়ার না, তাহলে তো হবে না। এই কথাগুলো কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? আপনারা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন? প্লিজ একটু জানাবেন কমেন্টে। আমরা এই কমেন্ট গুলো আমরা দেখতে চাই। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে দেন আমরা নেসেসারি স্টেপ, উই হ্যাভ টু টেক নেসেসারি স্টেপ টু ইমপ্রুভ দ্য সাউন্ড। এখন ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা যে বিষয়টা বলেছি, এডমিশন আসলে বিষয়টা কি, এটা কিন্তু সংজ্ঞাটা পুরাটাকে আমরা ভেঙে ফেলেছি। তাহলে এডমিশন হচ্ছে জাস্ট এ স্টেটমেন্ট, যেটি হতে পারে ওরাল, যেটি হতে পারে ডকুমেন্টারি, যেটা হতে পারে ডিজিটাল রেকর্ড। এবং এই স্টেটমেন্টটা আমাদেরকে সাজেস্ট করবে একটা ইনফারেন্স, একটা অনুমান, এই সম্পর্কে ফ্যাক্ট-ইন ইস্যু এবং রিলিভেন্ট ফ্যাক্ট সম্পর্কে। এবং এটা স্টেটমেন্টটা হইতে পারে বাই এনি পারসন, এবং কোন কোন ক্ষেত্রে এটা আমরা করতে পারবো নিচে সেটা বলা আছে। এখন আপনাদের মাথায় আরেকটা প্রশ্ন চলে আসছে। এখন যদি আমাকে আপনারা যদি বলেন যে
নেটওয়ার্ক প্রবলেমের কারণে মনে হয় এমন হচ্ছে। সাউন্ড কম বাট ক্লিয়ার। আপনারা কি ভলিউমটাকে বাড়িয়েছেন? আমার তো মনে হয় আর তো কিছু করার নেই, সাউন্ডটা আমার এখানে তো অনেক হাই। ঠিক আছে, এটা আপনাদের কোথাও প্রবলেম হচ্ছে। দেখি আমার এখানে একটু ট্রাই করে। ক্লিয়ার সাউন্ড হওয়া পরিমাণে সকিনা যাদের সময় সাউন্ড ঠিক আছে, অনেকে বলছেন সাউন্ড ঠিক আছে, অনেকে বলছেন সাউন্ড ঠিক নেই। ভাইয়া সাউন্ড ক্লিয়ার বলছেন। ফত হাসান গালিব ভাইয়া কমেন্ট করেছে। ওকে, আমার মনে হয় সাউন্ড আমাদের ক্লিয়ার আছে, হোপফুলি প্রবলেম হওয়ার কথা না, সাউন্ড ক্লিয়ার আছে। তাই না? আমরা এডমিশন সম্পর্কে একটা কথা আমরা বলেছি, তাহলে এডমিশনটা কি সেটা আমরা প্রথমে দেখলাম। এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, এই এডমিশনটাতে আসলে কি হবে? এই স্বীকৃতি দিয়ে কি হবে? স্বীকার করে কি বা হবে? এটা আমরা একটু পরে দেখবো যে আসলে কি হইতে পারে। এটা আমরা একটু পরে দেখবো যে স্বীকৃতির মাধ্যমে কি কি বিষয়গুলো হতে পারে। তাহলে আমরা প্রথমে যে বিষয়টা আমরা দেখে নিলাম যে হোয়াট ইজ এডমিশন। তাহলে এডমিশনের যে সংজ্ঞাটা আছে, ডেফিনিশনটা আছে, এটি সেকশন 17 বলা আছে। এডমিশনের সংজ্ঞাটা আমরা একেবারে ক্লিয়ারলি দেখার চেষ্টা করেছি। এডমিশন ইজ এন স্টেটমেন্ট। এটা এডমিশন ইজ এন স্টেটমেন্ট, যে কোনো ফর্মে হইতে পারে, ওরাল, ডকুমেন্টারি, ডিজিটাল, এবং এটি আমাদেরকে সাজেস্ট করে, হুইচ সাজেস্ট অ্যান ইনফারেন্স এস টু ফ্যাক্ট ইন ইস্যু, এবং হচ্ছে রিলিভেন্ট ফ্যাক্ট। এবং এই স্টেটমেন্টটা হইতে পারে বাই এনি পারসন, এবং এটা হইতে পারে নিচে যে উল্লেখিত আপনার হচ্ছে কি আছে অবস্থা আছে, সেই অবস্থার প্রেক্ষিতে এই এডমিশনটা হইতে পারে। এবার আমরা আরেকটা বিষয় আমরা দেখবো, সেটি হচ্ছে সেকশন 18টা। সেটি আমরা একটু দেখতে চাই। সেকশন 18, সেকশন 18তে যে হেডলাইনটা করা আছে, কার্যধারার পক্ষ বা তার প্রতিনিধি কর্তৃক স্বীকৃতি। কার্যধারার প্রতিনিধি, এডমিশন বাই পার্টি টু প্রসিডিং or his assent. Admission by party to proceeding or his আপনার হচ্ছে এজেন্ট। কার্যধারার পক্ষ বা তার প্রতিনিধি কর্তৃক স্বীকৃতি। তাহলে কোন কোন ব্যক্তির স্বীকৃতিটা, কোন কোন পার্সনের স্বীকৃতিটা আপনি কাউন্ট করতে পারবেন, তার একটা তালিকা কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে মামলার পক্ষ যদি কোনো স্বীকৃতি দেয়, আমি এবং আপনার মধ্যে একটা মামলা, সেখানে আমি বাদী হিসেবে বললাম হ্যাঁ সে আমার থেকে 10,000 টাকা পাবে, তাহলে এটা একটা এডমিশন। তাহলে আমি মামলার পার্টি হিসেবে সেটা বললাম। অথবা আমি বলি নাই, আমার পক্ষ থেকে সেখানে মিস্টার রহিম গিয়েছিল, মিস্টার রহিম বলেছে হ্যাঁ 10,000 টাকা পাবে, সে আমার প্রতিনিধি, তাহলে সেটাও কিন্তু স্বীকৃতি। ঠিক আছে, মামলার পক্ষ, তারপরে হচ্ছে আপনার পক্ষের প্রতিনিধি, অথবা মামলার বিষয়বস্তুতে যার স্বার্থ আছে, যার ইন্টারেস্ট আছে, যার মালিকানা আছে, সেও যদি কোনো কথা যদি বলে, সেটাও কিন্তু স্বীকৃতি হিসেবে কাউন্ট হবে। এরপর আরেকটা কথা এখানে বলেছে, পক্ষগণ বিষয়বস্তুতে যাদের নিকট থেকে স্বার্থ লাভ করেছে। আমি জায়গাটা কিনেছিলাম সকিনা থেকে, আমি এই জায়গাটা কিনেছি সকিনা থেকে, তাহলে সকিনা থেকে আমি এই জায়গাটা ক্রয় করেছিলাম, এই যে একটি চকল্যান্ড, আমি সকিনা থেকে এই জায়গাটা ক্রয় করেছি। এখন আমার সাথে আপনার হচ্ছে মর্জিনার হচ্ছে মামলা, মর্জিনা হচ্ছে একটা মামলা হচ্ছে, তাহলে আমার সাথে মর্জিনার মামলা। আমার কথা হচ্ছে এখানে কেউ হাঁটতে পারবে না, এটা আমার প্রাইভেট ল্যান্ড। এখন মর্জিনার কথা হচ্ছে এদিকে একটা রাস্তা আছে। এখন আর এটা কিন্তু জায়গাটা ছিল সকিনার। এখন সকিনা থেকে তো আমি এটা স্বার্থ লাভ করেছি, কিনে আমি নিয়েছি। এখন সকিনা যদি আগে থেকে যদি বলে যে হ্যাঁ এদিকে তো হাঁটার একটা রাস্তা ছিল, তাহলে এখানে সকিনার বক্তব্যটা কি রিলিভেন্ট হবে, যার থেকে আপনি স্বার্থ লাভ করেছেন। তাহলে মামলার পক্ষ, মামলাতে প্রতিনিধি, যার ইন্টারেস্ট আছে, যার থেকে আপনি স্বার্থ লাভ করেছেন, কেউ তারা যদি কোনো যদি স্টেটমেন্ট যদি দেয়, কোন স্টেটমেন্ট যদি দেয়, হইতে পারে ওরাল, হইতে পারে ডকুমেন্টারি, হইতে পারে ডিজিটাল, এই ধরনের যদি তারা যদি কোনো স্টেটমেন্ট দেয়, সেই ক্ষেত্রে তাদের এটা স্বীকৃতি হিসেবে, এডমিশন হিসেবে আমরা কাউন্ট করব। এবং হচ্ছে এটা হচ্ছে প্রাসঙ্গিক, এটা হচ্ছে রিলিভেন্ট। যেহেতু এটা রিলিভেন্ট, এটা সম্পর্কে মামলায় আমরা সাক্ষ্য দিতে পারবো, কারণ সেকশন 5 বলা আছে যদি ফ্যাক্টিং ইস্যু সম্পর্কে আপনি সাক্ষ্য দিতে পারবেন, রিলিভেন্ট ফ্যাক্ট সম্পর্কে আপনি কি দিতে পারবেন, সাক্ষ্য দিতে পারবেন। আমরা কি ক্লিয়ার করতে পেরেছি? কমেন্টে জানাবেন। কার্যধারা শব্দটির পরিবর্তে বিকল্প কোন শব্দ হতে পারে কি? কার্যধারা এটা একটা কমন ওয়ার্ড, এটা হচ্ছে প্রসিডিং। ঠিক আছে, আমরা একটা মামলা করি, একটা মামলার মধ্যে অনেক কার্যধারা থাকতে পারে। কোর্টে আপনার থেকে সাক্ষ্য নিবে, সেটাও একটা কার্যধারা। আপনি কমিশনের জন্য একটা দরখাস্ত দিয়েছেন, জায়গা পরিমাপ করার জন্য একটা দরখাস্ত দিয়েছেন, টাকা গণার জন্য একটা দরখাস্ত দিয়েছেন, শুনানি হচ্ছে, এটাও একটা প্রসিডিং। হাজার হাজার প্রসিডিং হইতে পারে। প্রসিডিং এর বাংলা হচ্ছে আপনার হচ্ছে কার্যধারা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টা বললাম, আমরা সেকশন 17 বলেছি হোয়াট ইজ এডমিশন, সেকশন 18 আমরা বলেছি কোন কোন পার্সন
আপনার এডমিশন দিতে পারে, স্বীকৃতি দিতে পারে। কাদের স্টেটমেন্ট গুলো শ্যাল বি কনসিডার্ড এজ অ্যাডমিশন সেটা আমরা বলার চেষ্টা করেছি। সেকশন 19টা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। সেকশন একটা বিষয়ে আমি আপনাদেরকে একটু মেনশন করি, 18, 19, 20, 21, 18, 19, 20, 21 এই জায়গা থেকে এখনো পর্যন্ত কোনো প্রশ্ন করা হয়নি। কোনো প্রশ্ন করা না হলেও এই জায়গাগুলো আমরা একটু ক্লিয়ার করে ফেলবো, কনসেপ্ট একটু ক্লিয়ার করে রাখবো। ঠিক আছে, প্রশ্ন কোনো করা হয়নি, ধরে নিতে পারি হচ্ছে লেস ইম্পর্টেন্ট, বাট আমরা কনসেপ্ট একটু ক্লিয়ার রাখতে চাই যাতে প্রবলেম ফেস না করি। ঠিক আছে, আমরা একটু কনসেপ্ট একটু কি রাখতে চাই, আমরা হচ্ছে ক্লিয়ার রাখতে চাই। এন ইসলাম বলেছেন পিলি মাস্টার পেজ 488 প্রশ্ন 2, স্বীকৃতি 2 প্রকার। এটা কি ঠিক? স্বীকৃতি 2 প্রকার। স্বীকৃতির এখানে তো কোনো প্রকার উল্লেখ করে নেই, স্বীকৃতির কোনো প্রকার তো এখানে মেনশন করে নেই। স্বীকৃতির কোনো প্রকার নাই। স্বীকৃতি কয়ভাবে দেওয়া যেতে পারে সেটা আপনি বলতে পারেন। স্বীকৃতি দিতে পারেন আপনি মৌখিক, ওরালি, আপনি দিতে পারেন ডকুমেন্টারি, আপনি দিতে পারেন ডিজিটাল ওয়েতে। ঠিক আছে, স্বীকৃতি কয় প্রকার এখানে মেনশন করা নাই। ঠিক আছে, তাহলে স্বীকৃতির প্রকারভেদ হচ্ছে না। ওকে, এবারে আমরা আরেকটু সামনে যাব, সেটা হচ্ছে সেকশন 19। সেকশন 19 যাওয়ার আগে এখানে যে এক্সাম্পলটা দিয়েছে আমরা সেটা একটু দেখে নিই। ঠিক আছে, এক্সাম্পলটা দেখে নিলে আমাদের সেকশনটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি জরিনাকে দায়িত্ব দিলাম। জরিনার কাজ হচ্ছে, এটা হচ্ছে আমার বিল্ডিং, জরিনা হচ্ছে ধরেন আমার বিল্ডিং এর হচ্ছে দারোয়ান, গার্ড, আমার ম্যানেজার হচ্ছে জরিনা খাতুন। জরিনা খাতুন হচ্ছে আমার ম্যানেজার, তার কাজ হচ্ছে আমার বিল্ডিং এর ভাড়া তোলা। এখানে যে এক্সাম্পলটা দিয়েছে, এখন সে ভাড়া তুলেছে ওকে। দেখলাম যে এখানে জরিনার একটা বান্ধবী থাকে, তার নাম হচ্ছে সকিনা। এখন সে সকিনা থেকে কিনে নাই, আপনার হচ্ছে ভাড়া নেয় নাই। সকিনা থেকে ভাড়া নিতে হবে না, ওকে দায়িত্ব দিয়েছি, ও সকিনা থেকে ভাড়া নেয়। আমি সকিনার বিরুদ্ধে মামলা করলাম, ভাড়ার জন্য মামলা করলাম। ভাড়ার জন্য কিন্তু মামলা করা যায়, বাড়ি ভাড়ার জন্য মামলা করা যায়। আমি মামলা করেছি সকিনার বিরুদ্ধে। এখন মামলা আমি এবং সকিনার মধ্যে, সেইখানে জরিনার বক্তব্যটা আপনার হচ্ছে গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে যে এক্সাম্পল দিয়েছে এটা কিন্তু সকিনার বিরুদ্ধে মামলা করি নেই, এখানে আমি মামলা করেছি কার বিরুদ্ধে? আপনার হচ্ছে জরিনার বিরুদ্ধে। তুমি কেন ভাড়াটা ঠিক মতো তোলো নাই, কেন তুমি সকিনার টাকা নাও নাই? ঠিক আছে, এখন জরিনার কথা হচ্ছে সকিনা থেকে আপনি টাকা পাবেন না, ভাড়া পাবেন না, এই জন্য আমি টাকাটা নিই নেই। এখন সকিনা এসে যদি এখানে যদি বলে আমার থেকে ভাড়া পাবে, সকিনা যদি বলে আমার থেকে ভাড়া পাবে, তাহলে সকিনার এই বক্তব্যটা এখানে প্রাসঙ্গিক। আমি জরিনাকে দায়িত্ব দিয়েছি, সে আমার বাসার ভাড়া তুলবে। এখন জরিনা ভাড়া তুলেছে ঠিক আছে, বাট সকিনা থেকে ভাড়া নেয় নাই। এখন আমি কি করলাম? জরিনার এগেইনস্টে মামলা করলাম, তুমি ভাড়াটা নিলা না কেন? সেই মামলাতে সকিনা যদি বলে যে ভাড়া পাবে, এটা হচ্ছে এখানে একটা রিলিভেন্ট বিষয়, এখানে এক্সাম্পলটা দিয়ে আছে। ভাই সাউন্ড এত কম কেন? বেশি সাউন্ড দিয়ে আপনি করবেনটা কি? আমরা কি এখানে কি মিছিল করতে এসছি? আমরা কি এখানে মিটিং করবো? সাউন্ড এত কম কেন? শোনা যাচ্ছে বাট সাউন্ড কম হইতে পারে, কোনো সমস্যা নেই, বাট সাউন্ড তো শোনা যাচ্ছে। সাউন্ড ডাবল হচ্ছে মনে হয়, কারো ডাবল হচ্ছে, কারো কম হচ্ছে। কি করতে পারি? সাউন্ড অনেক কম সাউন্ড, কারো শুনতে সমস্যা হচ্ছে। আচ্ছা, শুনতে সমস্যা হচ্ছে, বানালিয়া সাক্ষ্য, প্লিজ ইগনোর। সাউন্ড ডাবল হচ্ছে, কারো ডাবল কারো কম। প্লিজ একটু হেডফোন ইউজ করেন, আমি রিকোয়েস্ট করবো একটু হেডফোন ইউজ করার জন্য। সাউন্ড প্রবলেমের কারণটা কেন? আমার এখানে তো সাউন্ড অনেক বেশি, আমি নিজেও চেক করে নিচ্ছি, কিন্তু আমার এখানে প্রচুর সাউন্ড হচ্ছে। আমি একটু সাউন্ড শুরু করে দিলাম, আমার এখানে সাউন্ড অনেক বড়। সাউন্ড একেবারে কম, সাউন্ড 100% ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, যেহেতু দেখা যাচ্ছে অনেকেরই ঠিক আছে, তাহলে প্রবলেমটা আমার না, প্রবলেমটা হচ্ছে আমাদের নির্দিষ্ট এলাকার হয়তো কোনো নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আপনার এলাকার নেটওয়ার্কের সমস্যা আমি সলভ করতে পারছি না, এটার জন্য আমি এক্সট্রিমলি সরি। আমি আশা করবো আপনারা আমাকে একটু কোঅপারেট করবেন, এবং আশা করি আপনারা হেডফোন ইউজ করবেন অথবা আদার্স কোনো ডিভাইস আপনারা ইউজ করবেন যেটা সাউন্ডটা আপনাকে শুনতে সহায়তা করবে। স্যার প্রয়োজনীয় সাউন্ড নাই, ক্লাস থেকে বের হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই বলেছেন এমডি সাইফুল ইসলাম। প্লিজ হেডফোন ইউজ করেন, সাউন্ড আছে, সাউন্ড ঠিক আছে। ভাইয়া আপনি ক্লাস নেন, যাদের সমস্যা হচ্ছে তারা না হয় রেকর্ড শুনবে। ওকে, যাদের সমস্যা হচ্ছে তারা রেকর্ড দেখে নেবেন, কিছু করার নেই। আসলে সাউন্ড, আই থিঙ্ক সাউন্ড আছে, এটা আমাদের
এলাকায় সমস্যা হচ্ছে, যাদের সাউন্ড শোনা যাচ্ছে না, আপনাদের এলাকায় প্রবলেম হচ্ছে, যাদের সাউন্ড প্রবলেম, আপনাদের এলাকায় সমস্যা, নেটওয়ার্কের সমস্যা, আমাদের এখানে সাউন্ড ঠিক আছে, আমাদের এখানে সাউন্ড ঠিক আছে, করতেন তখন আরো আরো ভালো সাউন্ড ছিল বলেছেন মুনতাকিম হুসাইন। সাউন্ড ক্লিয়ার। ভাইয়া প্লিজ করি। আচ্ছা যাই হোক, আমরা একটু ক্লাসে কনসেন্ট্রেট করি, ঠিক আছে? আমরা আশা করি সাউন্ড আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি নেটটা ঠিক করে দাও এবং সাউন্ডটা যাতে ঠিক হয়ে যায়। হোপফুলি সাউন্ড আপনারা ঠিক পাবেন। কম শোনাচ্ছে, আর লাইভ থেকে বের হয়ে আবার পুনরায় ঢোকার চেষ্টা করুন, সাউন্ড ঠিক হয়ে যেতে পারে। হেডফোন দিলে দিলে সমস্যা হয় না, প্লিজ ইউজ হেডফোন। আচ্ছা, ক্লাস করা আমি গত ক্লাসে একটা বিষয় আপনাদেরকে আমি বলেছি, সেটি হচ্ছে ক্লাসের সাথে মানে আইন পড়ার সাথে একটা বিষয়ের সম্পর্ক আছে, সেটি হচ্ছে প্রেমের সম্পর্ক। প্রেম সবসময় আমরা কিন্তু হেডফোন দিয়ে করার চেষ্টা করেছি বা করেছি। তো আশা করি যেহেতু লটাও কিন্তু আমাদেরকে ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়তে হচ্ছে, আমার মনে হয় আমরা একটা হেডফোন ইউজ করলে ভালো হবে। ওকে, এবার আমরা আরেকটু সামনে যাই, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেকশন 18-19 আমরা দেখেছি, এডমিশন আমরা 18 দেখেছি, 19টা আমরা আরেকটু দেখে নিব। 19টা, তাহলে এমন কোন ব্যক্তির স্বীকৃতি যার অবস্থা মুকদ্দমার পক্ষের বিরুদ্ধে অবশ্যই প্রমাণিত হবে। তাহলে যে মামলাটা আমরা করলাম, আমি মামলা করেছি জরিনার বিরুদ্ধে, সে কেন ভাড়াটা নিল না, আমি তার বিরুদ্ধে মামলাটা করলাম। এই মামলার মধ্যে কিন্তু সকিনার অবস্থানটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন সকিনা যদি এখানে কোনো কথা যদি বলে, সেটা কিন্তু এখানে প্রাসঙ্গিক। মামলার যেটা হেডলাইন দিয়েছে, এমন কোন ব্যক্তির স্বীকৃতি যার অবস্থা মোকদ্দমার পক্ষের বিরুদ্ধে অবশ্যই প্রমাণিত হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা 20 নাম্বারটা একটু দেখে নিব। 20 নাম্বার হচ্ছে তৃতীয় পক্ষ, ঠিক আছে? তৃতীয় পক্ষের স্বীকৃতি, বিবৃতি, স্টেটমেন্ট কখন প্রাসঙ্গিক, কখন স্বীকৃতি হিসেবে কাউন্ট হবে। আমি যদি আপনাকে কোন একজন, আপনি আমার কাছে আসছেন একটা ল্যাপটপ নেওয়ার জন্য, আপনি জিজ্ঞেস করেন ল্যাপটপটা কেমন, আমি বললাম আপনি জরিনা থেকে জিজ্ঞেস করেন, ও বলবে কেমন। আমি জরিনা থেকে জিজ্ঞেস করে আমার থেকে ল্যাপটপটা নিয়ে গেছেন, তাহলে এখানে জরিনা যে আপনাকে কথাগুলো বলেছে, এটা কিন্তু এখানে প্রাসঙ্গিক এবং এটা একটা স্টেটমেন্ট। আমি আপনাকে যাকে রেফার করেছি তার বক্তব্যটা এখানে প্রাসঙ্গিক, আর কিছু বলার দরকার নেই। তাহলে মোকদ্দমার পক্ষ কর্তৃক প্রকাশ্যভাবে উল্লেখিত ব্যক্তির স্বীকৃতি আমি স্পষ্টভাবে মেনশন করেছি। আপনি জরিনার কাছে যান, জরিনা থেকে জিজ্ঞেস করেন যে ল্যাপটপটি কেমন হতে পারে, দেন এই জরিনা যদি কোনো কথা বলে, সেটা এখানে প্রাসঙ্গিক। তাহলে আমি যাকে আপনাকে রেফার করলাম, সেই তৃতীয় ব্যক্তি, আপনার হচ্ছে তৃতীয় ব্যক্তির সাক্ষ্যটা এখানে হচ্ছে প্রাসঙ্গিক। এগুলো রিটেনের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। রিটেনে যখন জিজ্ঞেস করবে কোন কোন ক্ষেত্রে স্বীকৃতি প্রাসঙ্গিক, তারপরে স্বীকৃতি কি, হোয়াট ইজ এডমিশন, তখন কিন্তু আপনাকে এগুলো সেকশন বাই সেকশন লিখতে হবে। প্রিলিমিনারিতে এখন পর্যন্ত প্রশ্ন করা হয়নি। তাহলে আমরা 20 পর্যন্ত দেখলাম। এরপরে আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে 21। এটাও আমরা রিটেনের জন্য দেখে নিচ্ছি, এগুলো প্রিলিমিনারিতে আসলে টাচ করে নাই। আর স্বীকৃতি প্রদানকারী এবং তার দ্বারা তার পক্ষে যে স্বীকৃতি প্রদান করেছে তার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ। আর স্বীকৃতি সবসময় বিপক্ষে প্রমাণ করা যায়, পক্ষে নয়। 21-এ যে বিষয়টা বলা আছে, স্বীকৃতি সবসময় বিপক্ষে প্রমাণ করা যায়, পক্ষে নয়, ঠিক আছে? এখন আমি বললাম যে ধরেন একটা দলিল, আমি বললাম এই দলিলটি জাল, ঠিক আছে? আর আপনি বললেন দলিলটি খাঁটি, তাহলে এটা আপনি আমার এগেইনস্টে প্রমাণ করতে, আমি যদি জাল বলি তাহলে আপনি এটা যে খাঁটি সেটা প্রমাণ করতে পারবেন, মানে আমার এগেইনস্টে যাবে, ঠিক আছে? সবসময় আমার এগেইনস্টে প্রমাণ করবেন, পক্ষে না, ঠিক আছে? আমি যে একটা কথা বললাম, ঠিক আছে, এটা আমার, এটার আপনার হচ্ছে বেনিফিটটা আমি নিতে পারবো না। আমি বলেছি এটা জাল, তার মানে এটা জাল হবে না, ঠিক আছে? আমি যদি বেনিফিটেড হই, ঠিক আছে? এখন ধরেন আমি মামলা করলাম যে একটা দলিল হচ্ছে সঠিক, এটা নিয়ে মামলা করলাম। এখন আমি আবারও বললাম যে এটা জাল, তাহলে এটা ঠিক আছে, এটা আমার ইন্টারেস্টের এগেইনস্টে চলে যাচ্ছে। তাহলে আমার স্বার্থের এগেইনস্টে যদি যাই, তাহলে সেটা ঠিক আছে, আর যদি স্বার্থের পক্ষে গেলে এটা হবে না। তার মানে স্বীকৃতি সবসময় বিপক্ষে প্রমাণ করতে পারবেন, পক্ষে প্রমাণ করার সুযোগ নেই, ঠিক আছে? এটা একটু দেখে নেবেন। এখানে যে কথাগুলো বলা আছে, কোন ব্যক্তি বা তার প্রতিনিধি কোন স্বীকৃতি দিলে তা তার বিরুদ্ধে প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্য, এটা আপনার এগেইনস্টে প্রমাণ করা যাবে, ঠিক আছে? আপনি যদি কোনো কিছু যদি বলেন, এখন আপনি মামলা একটা করলাম আপনার বিরুদ্ধে, আপনার থেকে আমি 10 লাখ টাকা পাবো। এখন আপনি বললেন যে 2 লাখ টাকা আমি পাবো, 10 লাখ না 2 লাখ পাবো, তাহলে এই 2 লাখ টাকাটা কিন্তু আপনার এগেইনস্টে প্রমাণ ব্যবহার করা যাবে, ঠিক আছে? আপনি তো স্বীকার করে ফেলছেন। আর 2 লাখ টাকা যে আমি পাবো বলেছি, এটা তো আপনার পকেট থেকে দিতে হবে, এটা তো আপনার স্বার্থের বিরুদ্ধে,
ওটা কিন্তু আমি মাস্ট, ওটা কিন্তু আপনার বিপক্ষে চলে যাবে, যেটা আপনার স্বার্থের এগেনস্টে। তাহলে স্বীকৃতি যদি দেন সেটা তার ইন্টারেস্টের এগেনস্টে প্রমাণ করা যাবে। অর্থাৎ স্বীকৃতি স্বীকারকারীর স্বার্থের বিরুদ্ধে হলে সেটা কি করা যাবে, আপনার প্রাসঙ্গিক। যাদের সাউন্ড প্রবলেম হচ্ছে প্লিজ আপনারা ক্লাসটা স্কিপ করেন, পরে আপনারা রেকর্ড দেখে নেবেন। আপনাদের মোবাইল ঠিক করতে আমি পারবো না, এটা ভেরি সিম্পল থিং। এটা নিয়ে আমার মনে হয় এত কথা বলার দরকার আছে। সাউন্ড আপনার বাসার ওয়াইফাই নেটওয়ার্ক ডিভাইস আমি ঠিক করতে পারবো না, আসলে এটা আমার দ্বারা হবে না। তো এটা আমরা যখন ক্লাসটা যখন স্মুথলি যখন সামনে যাওয়ার চেষ্টা করছি, তাও এভিডেন্স সেক্টরের মধ্যে একটা কমপ্লেক্স বিষয়টাকে কেটে বেটে ছেটে আমরা এটাকে একেবারে খাওয়ার যোগ্য করার চেষ্টা করছি। সেই মুহূর্তে কেউ যদি বলে আমি হাত ধুই নাই, আমার পেট ব্যথা, আমার মাথা ব্যথা, আমার ইয়ে হচ্ছে না, আসলে আমাদেরকে একটু স্মুথলি যেতে দেন, একটু খেতে দেন। আমরা খেতে চাই, আমরা সবাই ক্ষুধার্ত, আমরা এভিডেন্স একটা একটু শিখতে চাই। তো যাদের আসলে আপাতত সমস্যা হচ্ছে আপনারা প্লিজ রেকর্ডটা দেখে নেবেন। আমার মনে হয় একটু না করলে ভালো হয়। 21 দ্বারা স্বীকৃতি যখন অন্য কোনো ভাবে, আচ্ছা তাহলে স্যার আপনি কন্টিনিউ করেন। ওকে, আর অনেকে আপনারা কমেন্ট করেছেন। তাহলে 21 দ্বারাই আমরা যে বিষয়টা বললাম, এটা আপনার ইন্টারেস্টের যদি এগেইনস্টে যাই তাহলে সেটি আপনি ব্যবহার করা যাবে, আদারওয়াইজ ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এখানে তবে স্বার্থের অনুকূলে বলেছেন আপনি, সেক্ষেত্রেও কিন্তু এটা প্রাসঙ্গিক হতে পারে। এরকম কিছু এক্সেপশন এখানে আছে, যেখানে বলা আছে হচ্ছে 32 দ্বারা, এখন আমরা পড়ি নাই, আমরা সামনে দেখবো। তাহলে 32 দ্বারা যে সকল ক্ষেত্রে লিখিত বা মৌখিক বিবৃতি গ্রহণীয় হয় সেই ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হতে পারে। 32 দ্বারা কিছু এক্সেপশন আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা নিজের পক্ষ বললেও গ্রহণযোগ্য হইতে পারে। স্বীকৃতি যখন মনের বা দেহের অবস্থা বোঝায় তখনও গ্রহণযোগ্য হইতে পারে, অথবা স্বীকৃতি যখন অন্য কোনোভাবে প্রাসঙ্গিক। ধরেন নর্মালি এভাবে যাচ্ছে না, কিন্তু এটা অন্যভাবে প্রাসঙ্গিক। ঠিক আছে, অন্য কোনোভাবে প্রাসঙ্গিক যে কোনো একটা কিছু হইতে পারে XYZ, তখন আপনার হচ্ছে সেটা এখানে প্রাসঙ্গিক হিসেবে আপনার অ্যাকসেপ্ট হইতে পারে। তাহলে যাই হোক, 21টা আমরা একটু দেখে নিলাম, এটা পরে আমরা আরো বেশি ক্লিয়ার করার চেষ্টা করবো। তবে এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট সেকশন। এগুলো লেস ইম্পর্টেন্ট সেকশন। একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা লতে কিছু মোস্ট ইম্পর্টেন্ট সেকশন আছে যেগুলো আমাদেরকে অবশ্যই দেখতে হবে। যেমন আমরা এই যে আজকের ক্লাস সহ এতদিন পর্যন্ত যে সেকশনগুলো আমরা পড়েছি, এগুলো যদি ইম্পর্টেন্ট তালিকা যদি আমরা করি, তাহলে সেখানে আমরা দেখবো হচ্ছে সেকশন 3, আমরা দেখবো হচ্ছে সেকশন 4, 5, 6, 7, 8, তারপরে হচ্ছে 9, 10, 11, 17, 18, এরপর আমরা একটু পরে দেখবো হচ্ছে সেকশন 22, এরপরে দেখবো 22 এর এ, এরপরে দেখবো তার 23 থেকে 30, 31 এগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে 32, 33 গুরুত্বপূর্ণ। এদিকে মাঝখানে আবার খালি আছে, এরপরে 40 এর পর আবার, এগুলো থেকে প্রশ্ন হয় না। তাহলে সবগুলো থেকে আসলে প্রশ্ন হয় না, আপনার সবগুলো থেকে প্রশ্ন করা হয় না। প্রশ্ন আসার কিছু জায়গা আছে, সেগুলো থেকে প্রশ্ন হবে। এখানে যেগুলো লেস ইম্পর্টেন্ট আছে, এই সেকশনগুলোতে বেশি কনসেন্ট্রেশন করতে গেলে আসলে আপনারা নিজেরও কনসেন্ট্রেশন রাখতে পারবেন না। তো সুতরাং এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেকশন, এগুলোতে আশা করি আমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তবে কিছু লেস ইম্পর্টেন্ট সেকশন আছে, এগুলো আমার মনে হয় বেশি পরিমাণ যদি না বুঝেন, এটা তো কোনো সমস্যা ফিল করার কথা না। কারণ যে প্রশ্নটা পরীক্ষা আসার সম্ভাবনা নেই, 90% হচ্ছে আসার সম্ভাবনা 10%, সেটা আপনি ধরেন বুঝতেও পারলো কি না পারলো কি। সুতরাং ওইটাতে এত বেশি কনসেন্ট্রেশন দিয়ে হেডেক নেওয়ার কোনো দরকার আছে বলে অন্তত আমি মনে করি না। ঠিক আছে, এবার আমরা যে বিষয়টা নিয়ে এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, 17, 18, 19, 20, 21 এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। মোস্ট ইম্পর্টেন্ট একটা ধারা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে ধারা 22। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট হেডলাইনটা আমরা দেখি, when oral admission as to content of documents are relevant. content of document, তাহলে কখন আপনি ওরাল এভিডেন্স দিতে পারবেন, মৌখিক এডমিশন দিতে পারবেন। ওরাল এডমিশন কখন দিতে পারবেন? কন্টেন্ট অফ ডকুমেন্ট সম্পর্কে। কন্টেন্ট অফ ডকুমেন্টস, প্রথম বিষয় হচ্ছে একটা দলিল যদি আপনি প্রমাণ করতে চান কোর্টের কাছে, অবশ্যই আপনাকে দলিল কোর্টে সাবমিট করতে হবে। আপনি এখানে মৌখিক কথা বললে হবে না। ঠিক আছে, আমি রহিমকে 10 কানি জায়গা হেবা করেছি, এটা আপনি কোর্টে বলেছেন, এটা মুখে বললে হবে না, আপনাকে দলিলটা এনে কোর্টকে দেখাইতে হবে। দলিল যদি কোর্টের কারণে হারিয়ে যায়, তাহলে ফটোকপি এনে কোর্টকে দেখাইতে হবে। হয় আপনি মেইন কপি নিয়ে আসবেন, না হয় আপনি সেকেন্ডারি কপি নিয়ে আসবেন যদি সুযোগ থাকে। ঠিক আছে, তাহলে কন্টেন্ট অফ ডকুমেন্ট, দলিলের বিষয়বস্তু প্রমাণ করার ওয়েটা হচ্ছে বাই সাবমিটিং ডকুমেন্টস। ডকুমেন্টসটা হইতে পারে প্রাইমারি, এটা হইতে পারে আপনার হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। মেইন কপি যদি দেওয়া না যায়, তাহলে আপনি সেখানে
ফটোকপি দিবেন বা আদার্স ওয়েতে যেগুলো জেনারেটেড বা উৎপাদিত যেগুলোকে আমরা বলি সেকেন্ডারি, আপনি সেগুলো করে সাবমিট করবেন। দিস ইজ দা জেনারেল রুল। এই জেনারেল রুলের একটা ব্যতিক্রম হচ্ছে সেকশন 22। তাহলে কন্টেন্ট অফ ডকুমেন্ট সম্পর্কে নর্মালি মৌখিকভাবে এডমিশন দেওয়ার সুযোগ নেই, দিতে হবে বাই সাবমিটিং ডকুমেন্টস। এই ডকুমেন্টস হইতে পারে প্রাইমারি, হইতে পারে সেকেন্ডারি। কিন্তু সেকশন 22 হচ্ছে তার একটা এক্সেপশন, যেখানে কন্টেন্ট অফ ডকুমেন্ট সম্পর্কে আমরা মৌখিক সাক্ষ্য দিতে পারবো, ওরাল এডমিশন দিতে পারবো। ঠিক আছে, তাহলে ওরাল এডমিশন দিতে পারবো কোন কোন ক্ষেত্রে দিতে পারবো, কখন, এটা এখানে স্পেসিফিক করে বলা আছে। আপনি দুইটা ক্ষেত্রে দিতে পারবেন। ঠিক আছে, যেই ক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার অধিকার আপনার আছে, তাহলে যেই ক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার অধিকার আপনার আছে, সেই ক্ষেত্রে আপনি ওরাল এভিডেন্স দিতে পারবেন। আর দলিলটার জেনুইননেস নিয়ে যদি প্রশ্ন ওঠে, এটা দলিলটা আদৌ সত্য কিনা, আসল কিনা, এটা মৌলিক কোন দলিল কিনা, এটা জেনুইননেস নিয়ে যদি প্রশ্ন ওঠে, সেই ক্ষেত্রে আপনি ওরাল এডমিশন দিতে পারবেন। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু আপনাকে দলিলটাই সাবমিট করতে হবে, আপনি মৌখিক কথা বলতে পারবেন না। কন্টেন্ট অফ ডকুমেন্ট সম্পর্কে যে কোনো স্টেটমেন্ট আপনার হবে হচ্ছে বাই ডকুমেন্ট। কিন্তু ওরাল এডমিশন দেওয়ার একটা সুযোগ রেখেছে শুধু দুইটা ক্ষেত্রে। যে ক্ষেত্রে দলিল সম্পর্কে সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার সুযোগ আছে, সেক্ষেত্রে আপনি ওরাল দিতে পারবেন। এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসছে, হোয়াট ইজ সেকেন্ডারি এভিডেন্স? তাহলে সেকেন্ডারি যেহেতু বলেছে, তার মানে একটা প্রাইমারি আছে। তাহলে হোয়াট ইজ প্রাইমারি এভিডেন্স, হোয়াট ইজ সেকেন্ডারি এভিডেন্স, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রাইমারি মানে বুঝে গেছেন যেটা মূল, যেটা আসল, ওটা হচ্ছে মেন, যেটা দলিল, দলিল ইটসেলফ, যেটা আমি এবং আপনি সাইন করেছি, সেটি হচ্ছে প্রাইমারি। সেটা থেকে যদি কোনো ফটোকপি করা হয়, দিস ইজ দ্য সেকেন্ডারি। আরো অনেক ধরনের সেকেন্ডারি এভিডেন্স আছে। এখন আইনের মধ্যে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আইন আপনাকে পারমিট করবে সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার জন্য। যেমন যেটা মেইন দলিল, এটা মিসিং, এটা যদি মিসিং হয় আপনি কি করবেন? ওটা দিতে পারবেন না, তখন আপনাকে কি দিতে হবে? সেকেন্ডারি দিতে হবে। তাহলে সেকেন্ডারি দেওয়ার যদি আইন যদি আমাকে পারমিট করে, তাহলে সেটা সম্পর্কে আমি ওরাল এডমিশন দিতে পারবো, মৌখিক স্বীকৃতি আমি দিতে পারবো। অথবা ওই দলিলটার জেনুইননেস নিয়ে যদি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করে, সেই ক্ষেত্রেও কিন্তু আমি ওরাল এডমিশন দিতে পারবো। ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। একজন বলছেন বিজ্ঞ লাগছে না, বিজ্ঞ লাগছে না স্যার, চশমা ছাড়া আপনাকে ভালো লাগছে না। শিপলুদে কমেন্ট করেছেন আপনাকে ভালো লাগছে না। চশমা ছাড়া আমার প্রবলেম হচ্ছে, কিন্তু তারপরে চশমা দিচ্ছি না, একটু হেডেক, চশমা দিলে মাথা ব্যথা করে। ওকে, ক্লিয়ার। একজনে বলেছেন একুশের উদাহরণ শুনেন। আসলে সবকিছু আমার মনে হয় না দরকার আছে। ঠিক আছে, এখন একুশের এখানে যে উদাহরণগুলো আছে, এগুলো নিয়ে কোনো প্রশ্ন হয় না, মনে হয় না প্রশ্ন হবে। এখানে জাহাজের কাপ্তান, এগুলো নিয়ে বলা যাবে, কিন্তু এগুলো নিয়ে বেশি ব্যাখ্যা করতে গিয়ে আমার মনে হয় না ক্লাসের ইম্পর্টেন্ট বিষয়টা ক্লাসে নিয়ে আসতে পারবো। এখানে মাথাটা যদি হ্যাং করে ফেলি, এগুলো আমি দেখেছি, সবগুলো এগুলো অনেকবার পড়িয়েছি, দেখেছি। তো আমি সবসময় চেষ্টা করবো যেগুলো আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট বা একটু মাঝারি মাঝারি ইম্পর্টেন্ট, কিন্তু লেস ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে রিসার্চের কোনো দরকার আছে বলে মনে হচ্ছে না। সব পড়ানো যাবে, কিন্তু সব আপনি কি লোড রাখতে পারবেন, নিতে পারবেন? দিস ইজ দ্য কোয়েশ্চেন। তারপরেও যদি আপনার যদি প্রয়োজন হয়, আপনি পার্সোনালি আমাকে ইনবক্সে নক করবেন, আমি আপনাকে চেষ্টা করবো বিষয়গুলো আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য। তবে এটা জেনারেল ওয়েতে যদি আমি যদি ক্লাসটা নিই, তাহলে আমার মনে হয় এখানে কমপ্লেক্স যে বিষয়গুলো আছে, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা মোটেও নেই, সেগুলো নিয়ে এখানে বেশি পরিমাণে এক্সপ্লেনেশন দিতে গিয়ে ক্লাসের যে কনসেন্ট্রেশন, আমাদের যে ক্লাস নেওয়ার যে পারপাস, আমাদের ক্লাস নেওয়ার একটাই পারপাস, সেটা হচ্ছে পরীক্ষা পাস করা। ঠিক আছে, আমাদের এই ক্লাস নিয়ে কোনো রিসার্চ হবে না, কোনো গবেষণা হবে না। আমরা শুধু একটাই চাই, আমরা জুডিশিয়ারি টপকাবো, আমরা বার কাউন্সিল টপকাবো। বার কাউন্সিল জয় করা, জুডিশিয়ারি জয় করার পারপাসে কিন্তু আমরা ক্লাসগুলো নিচ্ছি। মানে আমাদের পারপাস হচ্ছে একেবারে ফিক্সড। ওকে, এখানে ক্লাস করে কেউ টিচার হবে না, আমরা ক্লাস করে জাজ হবে, হয় লয়ার হবে। তো সুতরাং এই দুটার জন্য আমাদের যত টেকনিক আছে, স্ট্র্যাটেজি আছে, আমরা সেগুলো মেনটেন করবো। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা সেকেন্ডারি এভিডেন্স নিয়ে সামনে আলোচনা করব, প্রাইমারি এভিডেন্স নিয়ে আমরা আলোচনা করব। আপাতত আমরা তারা পাঁচটা একটু দেখে নিলাম। এবারে আমরা আরেকটা বিষয়, এখানে নতুন একটা বিষয় অ্যাড করা হয়েছে। মনিরুল ইসলাম নিক্সন, আপনি ক্লাসে কনসেন্ট্রেশন বাড়াবেন। ধারা 22 নিয়ে অনেক কথা বলেছে, আপনি লেক অফ কনসেন্ট্রেশনের কারণে ধারাটা বুঝেন নেই। ঠিক আছে, তারপর আবার একটু বলে দিচ্ছি। প্রথম হচ্ছে দলিলের বিষয় নিয়ে আপনার ওরাল এডমিশন দেওয়া যায় না, এটা হচ্ছে নর্মাল নিয়ম, কিন্তু ব্যতিক্রম আছে। দুটা ক্ষেত্রে আপনি দলিলের বিষয়েও কিন্তু মৌখিক এডমিশন দিতে পারবেন, স্টেটমেন্ট দিতে পারবেন। দুইটা ক্ষেত্রে মৌখিক এডমিশন দেওয়ার সুযোগ রেখেছে। যেখানে দলিলটা সম্পর্কে যদি সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার সুযোগ থাকে, নর্মালি দলিল প্রমাণ করতে হয় দলিলের মাধ্যমে, প্রাইমারি এভিডেন্সের মাধ্যমে।
কিন্তু ল এর ক্ষেত্রে কিছু বিধান করে দিয়েছে, আপনি কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবেন, এরকম কিছু ক্ষেত্র আছে। তাহলে এরকম যদি সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রেও ওরাল এডমিশন দিতে পারবেন। আর একটা হচ্ছে দলিলের জেনুইননেস, এটা দলিলটা আদর্শ আসল কিনা এটা নিয়ে যদি কোনো প্রশ্ন হয় সেক্ষেত্রেও আপনি কি করতে পারবেন, ওরাল এডমিশন দিতে পারবেন, মৌখিক স্বীকৃতি দিতে পারবেন। কিন্তু আদারওয়াইজ কিন্তু দলিলের ক্ষেত্রে ওরাল এডমিশন অ্যাকসেপ্টেবল হবে না, এটা রিলিভেন্ট হবে না, এটা ইরিলিভেন্ট হবে। ইরিলিভেন্ট হলে এটা আপনি সাক্ষ্য হিসেবে দিতে পারবেন না, কারণ সাক্ষ্য দিতে পারবেন শুধু রিলিভেন্টের ক্ষেত্রে, এটা সেকশন 5 এ বলা আছে। ওকে ভাইয়া, কোনো দলিল খুঁজে পাওয়া না গেলে বা কোনোভাবে কোনো কপি উপস্থাপন করা না হলে তখন কি করা যায়? তখন আপনি ওই যে সেকেন্ডারি এভিডেন্স দিবেন, তখন ওইটা আপনি সেকেন্ডারি এভিডেন্স দিবেন। ঠিক আছে, সেকেন্ডারি এভিডেন্স দিবেন। এখন আপনার প্রশ্ন হইতে পারে তাহলে সেকেন্ডারি এভিডেন্সটা কি? সেকেন্ডারি এভিডেন্স অনেক ধরনের হইতে পারে, এটা আপনি ফটোকপির মাধ্যমে দিতে পারবেন, আর অনেকগুলো ওয়ে আছে সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার। যারা দলিলটা করার সময় দেখছে, ওখানে সাক্ষী ছিল না, 2 জন সাক্ষী ছিল, অথবা যারা দেখেছে, যারা সাক্ষী ছিল, তারা এসে যদি বলে হ্যাঁ দলিলটা করতে আমরা দেখেছি, এরকম বিষয়গুলো ছিল, তাদের এই মৌখিক কথাগুলো কিন্তু সেকেন্ডারি এভিডেন্স। তাহলে কোনটা কোনটা সেকেন্ডারি এটা আমরা আলোচনা করবো, এখন আরো পরে সামনে আসবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আপনারা কি বিরক্ত হচ্ছেন কমেন্টে জানাবেন। এবারে আমরা সেকশন 22 এর পরে আমরা আরেকটা সেকশন দেখে নিব, সেটা হচ্ছে সেকশন 22 এর এ। এটা কিন্তু সেম সেকশন, জাস্ট এখানে আমরা দেখেছি হচ্ছে রেকর্ড, এখানে লেখা ছিল রেকর্ড, এখানে হচ্ছে ডিজিটাল রেকর্ড। এখানে রেকর্ড ছিল কন্টেন্ট অফ রেকর্ড, কন্টেন্ট অফ ডকুমেন্ট, এটা হচ্ছে ডিজিটাল রেকর্ড, ডিজিটাল কন্টেন্ট অফ ডকুমেন্ট, বাকি সব সেম। তবে এই বিষয়টা আপনার হচ্ছে যুক্ত করা হয়েছে রিসেন্টলি, এটা নিয়ে আমরা না বলি, এটা আশা করি আপনারা পারবেন। পরীক্ষায় একটা প্রশ্ন করা হয়েছে, আচ্ছা পরীক্ষায় কোনো প্রশ্ন করা হয়নি, প্রশ্ন করা হবে। আমরা এখানে 2টা সম্ভাব্য প্রশ্ন আমরা রেখেছি। ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে স্বীকৃতির প্রাসঙ্গিকতা নিয়ে কোন ধারায় বলা আছে, এটা একটু কমেন্টে জানাবেন কোন ধারায় বলা আছে। ঠিক আছে, এটা একটা কমেন্টে জানাবেন যে আপনার ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতির প্রাসঙ্গিকতা কোথায় আছে, কমেন্টে জানাবেন। আরেকটা প্রশ্ন করেছে, ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু হিসেবে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক নয় যদি না, এটা আপনারা পারবেন। ঠিক আছে, ভেরি সিম্পল প্রশ্ন, আশা করি আপনারা পারবেন। এবারে আমরা আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে সেকশন 23। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেকশন 23 মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যদি হেডলাইনটা দেখি তাহলে বুঝে যাবো দেওয়ানি মোকদ্দমায় স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। তাহলে একটা দেওয়ানি মোকদ্দমায় আমরা যে এডমিশন গুলো দিব, এই কখন এটা রিলিভেন্ট হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেকশনটা যদি দেখি সব ক্ষেত্রে রিলিভেন্ট, তবে এখানে কিছু ব্যতিক্রম আছে, কিছু ক্ষেত্রে কিন্তু আপনার স্বীকৃতি অ্যাকসেপ্টেড হবে না। এখন আপনি যখন এডমিশন দিচ্ছেন তখনই কিন্তু বলে দিয়েছেন এটা কোনো মামলায় উপস্থাপন করা যাবে না, এরকম একটা শর্ত দেয়া ছিল, এটা মামলায় বলা যাবে না। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, এই কথাগুলো কোর্টে রেফার করা যাবে না, স্বীকৃতি হিসেবে রেফার করা যাবে না। এই ধরনের যদি কোনো ক্লজ যদি রেখে যদি আপনি বলেন তাহলে এটা দেওয়ানি মামলায় প্রাসঙ্গিক হবে না। নাম্বার 1, স্বীকৃতিটি যদি এই শর্তে করা হয় যে উক্ত স্বীকারোক্তি, উক্ত স্টেটমেন্ট, উক্ত অ্যাডমিশন কোন সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে না, আমি কোর্টে এই বিষয় নিয়ে কথা বলা যাবে না, তখন এটা দেওয়ানি মামলায় বলা যাবে না। নাম্বার 2, সাক্ষ্য না দেওয়ার জন্য পক্ষগণের মধ্যে যদি কোনো চুক্তি থাকে, আমি আর আপনি একটা চুক্তি করে ফেলেছি, এই চুক্তিটা স্পষ্ট লেখা ছিল এই অ্যাডমিশনের বিষয়ে কোনো মামলায় সাক্ষ্য দেওয়া যাবে না, অ্যাডমিশন দেওয়া যাবে না, তাহলে এটা দেওয়ানি মামলায় গিয়ে এগুলো আপনারা রেফার করতে পারবেন না। হ্যাঁ মাননীয় আদালত উনি তো স্বীকৃতি দিয়েছে, এটা আপনি রেফার করতে পারবেন না। তাহলে 2টা ক্ষেত্রে আপনি রেফার করতে পারবেন না স্বীকৃতিটা। যদি দেওয়ার সময় যদি কোনো কন্ডিশন যদি দেওয়া থাকে এরকম যে এটা মামলায় রেফার করা যাবে না, নাম্বার 1। আর একটা হচ্ছে দেওয়ার সময় আমি আর আপনি চুক্তি করে ফেলেছি, আমাদের মধ্যে একটা কন্ট্রাক্ট আছে, এটা মামলায় রেফার করা হবে না, দেওয়ানি মামলায়। আমরা বারবার কিন্তু দেওয়ানি বলছি, কারণ এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো বলছি শুধুমাত্র এগুলো দেওয়ানির ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। সেকশন 17 থেকে স্টার্ট করে 23 এটা শুধুমাত্র দেওয়ানির ক্ষেত্রে আপনি রেফার করতে পারবেন, অন্য ক্ষেত্রে রেফার করতে পারবেন না। তাহলে আমরা সেকশন 23 পর্যন্ত আমরা দেখলাম। আগেই মীমাংসিত বিষয়টি কি এমন ভাইয়া? আগেই মীমাংসিত বিষয়টা আগে মীমাংসিত না, বিষয় মীমাংসিত হলে আপনি কোর্টে কেন যাবেন? মীমাংসিত না বিদায় কোর্টে যাবেন, দেওয়ানি মামলার প্রশ্ন আসছে কেন? মীমাংসা করা যায় নাই, মীমাংসিত বিষয় না, এটা স্বীকার করা। ঠিক আছে, ধরুন আমি আপনাকে স্বীকার করলাম যে আরে ভাই আপনি আমার থেকে 5 ঘন্টা জায়গা পাবেন, ঠিক আছে এটা। এখন আপনি যদি কোর্টে গিয়ে বলেন স্যার উনি তো এডমিশন দিয়েছে, আমি ওনার থেকে 5 ঘন্টা জায়গা পাবো,
আমি 10 ঘন্টার জন্য মামলা করেছি স্যার, উনি স্বীকৃতি দিয়েছে 5 ঘন্টার জায়গায় তো আমি পাবো। এটা কিন্তু কথা আমি বলার সময় বলেছি এটা নিয়ে কোনো সাক্ষ্য দেওয়া যাবে না, তখন কিন্তু ওটা ওখানে গিয়ে আপনি বলতে পারবেন না, ওটা ওখানে রিলিভেন্ট হবে না। অথবা আমরা চুক্তি করেছি, আপনি মনের ইচ্ছা মতো স্বীকার করেন, আমিও মনের ইচ্ছা মতো স্বীকার করবো, স্টেটমেন্ট দিব, বাট এগুলো আমরা কোনো মামলায় রেফার করবো না। এই ধরনের একটা চুক্তি যদি আমাদের মধ্যে হয় সেটাও কোর্টে আনা যাবে না। আচ্ছা, তাহলে আমরা সেকশন 23টাও কিন্তু সামারি করলাম। এখান থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রশ্ন পরীক্ষায় করা হয়নি, তারপরেও পরীক্ষায় আসতে পারে, এটা পরীক্ষার জন্য রিলিভেন্ট। এবার আমরা একটু সামনে যাব, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা অনেকগুলো বিষয় আমরা দেখলাম। সেকশন 17 আমরা দেখেছি, এটা পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো একটু মার্ক করে দিচ্ছি আপনাদের। সেকশন 17, 18 মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আমরা একটু আগে দেখলাম হচ্ছে 22, 22 এ এবং 23, এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এগুলো একটু ভালো করে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব, এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবারে আমরা আর একটু সামনে যাব। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি এগুলো শুধুমাত্র সিভিল মামলার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। এখন আমরা যেগুলো দেখবো এগুলো হচ্ছে ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। ফৌজদারি মামলার ক্ষেত্রে এই বিষয়গুলো শুধুমাত্র ফৌজদারি মামলায়, ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, প্রয়োগ করতে পারবেন। সেকশন 24 দেখার আগে আমরা একটা নর্মাল একটা বিষয় আমরা দেখব। সেকশন 70 17 যে ধারাটা, 17-এর উপরে কি লেখা আছে, আমরা এডমিশন লেখা আছে না? আচ্ছা, এখানে একটা বিষয় আমরা একটু ক্লিয়ার করি। আপনারা আমাকে একটা প্রশ্ন করবেন মাঝে মাঝে। আচ্ছা, প্রশ্ন করার আগে আমাদেরকে বিষয়টা আমরা ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, এখানে দেখেন, যাদের প্রিলিমাস্টার নতুনটা আছে বা পুরো আগেরটা আছে, আপনারা কন্টেন্ট যেটা আছে, এভিডেন্সের যেটা সূচিপত্র, আইনের একটা সূচিপত্র আছে না প্রত্যেকটা আইনের সামনে, একটু সূচিপত্রে জানতো, পেজ নাম্বার 456 নতুনটাতে, পুরাতনটাতে কত দেখেন। এই সূচিপত্রের মধ্যে স্বীকৃতি যে লেখা আছে এডমিশন, এটা কিন্তু মাঝখানে লেখা আছে, এবং সেটার নিচে সেকশন কত থেকে কত দিয়ে আছে, 17 থেকে স্টার্ট করে 31 পর্যন্ত দিয়ে আছে। 17 থেকে স্টার্ট করে 31 পর্যন্ত যেগুলো দেওয়া আছে তার মানে সবগুলোই হচ্ছে এডমিশন, সবগুলো কি এডমিশন, সবগুলো কি এডমিশন। কিন্তু আমরা এখন যেগুলো পড়বো, সিভিলের ক্ষেত্রে আমরা এটাকে এডমিশন বললেও ক্রিমিনালের ক্ষেত্রে আমরা এই এডমিশনটাকে আমরা এখানে আর এডমিশন না বলে এটাকে আমরা বলবো কনফেশন, স্বীকারোক্তি। তাহলে ফৌজদারির ক্ষেত্রে আমরা এডমিশনকে বলি কনফেশন। তার মানে কনফেশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ এডমিশন। কনফেশনও কিন্তু এটা এডমিশনের একটা রূপভেদ, প্রকার না, এটা হচ্ছে রূপ। এডমিশন যখন আমরা ফৌজদারির ক্ষেত্রে ব্যবহার করি তখন ওই এডমিশনের রূপটা হয়ে যায় কনফেশন। তার মানে কনফেশনও কিন্তু ওয়ান কাইন্ড অফ এডমিশন, এটাও কিন্তু এডমিশন। তবে সকল এডমিশন কিন্তু কনফেশন না। সবগুলো এডমিশন কি আমরা কনফেশন বলতে পারবো? বলার সুযোগ নেই, কারণ সব এডমিশন তার ফৌজদারিতে আসতেছে না। কিন্তু এই যে কনফেশনটা, এটা কিন্তু এটার একটা পার্ট, ঠিক আছে, এটার একটা পার্ট। ওকে, এটা একটা সিম্পল থিং, এটা অনেকেই বোঝে না, ঠিক আছে, এটা অনেকে বুঝতে অনেকেরই প্রবলেম হয়, এই জন্য একটু ক্লিয়ার করলাম। তাহলে কনফেশন কিন্তু এটার একটা জাস্ট একটা রূপভেদ, প্রকার, ঠিক আছে। কিন্তু সকল এডমিশন কিন্তু কনফেশন হবে না। এখানে যেগুলো আছে এগুলোই কনফেশন, এবং এগুলো হচ্ছে এডমিশনের একটা রূপ, এবং এগুলো ফৌজদারি মামলার ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে এবার আমরা চলে আসি হচ্ছে সেকশন 24, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষায় 24 থেকে স্টার্ট করে আমাদের সাথে মহা ঝামেলা করবে। এখানে পরীক্ষায় যে প্রশ্নের যে প্যাটার্ন, একটু পরে আপনারা দেখবেন যে প্রশ্নের প্যাটার্ন কি পরিমাণ কঠিন হইতে পারে। পরীক্ষার হলে গিয়ে মাথা ওলাই যাবে। দেখেন কোন স্টাইলে প্রশ্ন করেছে আমরা এখন দেখে নিব। জুডিশিয়ারি এবং বার কাউন্সিল দুটো দেখবো। সেকশন 24 একটু দেখে ফেলি। কনফেশন কজড বাই ইনডিউসমেন্ট, থ্রেট অর প্রমিস when irrelevant in criminal proceeding। কনফেশন, প্রথমত হচ্ছে কনফেশন আসলে বিষয়টা কি। আপনি একটা অপরাধ করেছেন, সেই অপরাধটা যদি আপনি স্বীকার করেন, দিস ইজ দ্য কনফেশন, এটাকে আমরা বলি কনফেশন। তাহলে একজন অপরাধী, অ্যাকিউজড পারসন, সে যদি তার অপরাধ যদি স্বীকার করে যদি কোনো বক্তব্য দেয়, কোন একটা স্টেটমেন্ট দেয়, সেটাকে আমরা বলি কনফেশন। কিন্তু কনফেশনের আবার অনেক ধরনের প্রকার আছে। কনফেশন যখন আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে দিই তখন দিস ইজ দ্য জুডিশিয়াল কনফেশন। আর কনফেশন যখন আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ছাড়া অন্য কাউকে দিই, চেয়ারম্যানকে দিতে পারি, মেম্বারকে দিতে পারি, চৌকিদারকে দিতে পারি, পুলিশকে দিতে পারি, র্যাবকে দিতে পারি, এরকম অন্য কাউকে যখন আমরা দিই তখন আমরা সেটাকে বলি এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে যদি দিলে সেটাকে আমরা বলি জুডিশিয়াল কনফেশন,
আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কাউকে যদি আমরা দিই সেটাকে আমরা বলি এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। এর বাইরেও কিন্তু আবার কনফেশনের অনেকগুলো প্রকার আছে, ঠিক আছে? যে আপনার হচ্ছে যেমন এখানে সেটা আমি লিখেছি ইনকালপেটরি কনফেশন, এক্সকালপেটরি কনফেশন। এক্সকালপেটরি কনফেশন কোনটা? মাননীয় আদালত অপরাধ সংঘটিত হয়েছে, তবে আমি করি নাই, এটা করেছে গালিব, এটা করেছে রহিম, এটা করেছে সকিনা। আপনি নিজের কি করেন নাই, সেখানে সংশ্লিষ্ট না করে রহিমের কথা বলেছেন, এটাও কিন্তু এক ধরনের কনফেশন, এটাকে বলা হয় এক্সকালপেটরি কনফেশন। অথবা আপনি বলেছেন আমি করেছি, নিজেকে যদি আপনি দোষারোপ করে যদি কোনো কনফেশন দিয়ে দেন, হ্যাঁ আমি সেখানে ইনভলভ ছিলাম, এটাকে আমরা বলতে পারি ইনকালপেটরি কনফেশন। কনফেশনের আবার আরো প্রকার আছে। কনফেশন আপনি দিয়ে ফেলেছেন, দেওয়ার পর আবার আপনি সেটা নিতে চাচ্ছেন, বলছেন না যেটা দিয়েছি সেটা আমি নিয়ে নিব, এটাকে বলা হয় রিট্রাক্টেড কনফেশন। তাহলে কনফেশন বিষয়গুলি কি আমি বুঝাইতে পেরেছি আপনাদেরকে? তাহলে কনফেশন মানে হচ্ছে কোন একটা অপরাধে যে আপনি করেছেন অপরাধটা, সেটার একটা স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, এডমিশন দেওয়া, স্টেটমেন্ট দেওয়া, এটাকে আমরা বলি কনফেশন। তাহলে কনফেশন যদি আপনি ম্যাজিস্ট্রেটের সামনে দেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দিস ইজ দ্য জুডিশিয়াল কনফেশন। অন্য কাউকে যদি দেন, দিস ইজ দ্য এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, শাহজাদি হুমায়রা বলেছেন না, না মানে কি? আর ক্লাসে ঢোকার আগে আমি আপনাদেরকে বলেছি অবশ্যই পড়াশোনা করে ক্লাসে প্রবেশ করবেন, ঠিক আছে? এটা আমাদের পড়াশোনা করে ক্লাসে প্রবেশ করা উচিত, কারণ আমরা কিন্তু লটা শিখতে চাই বাই হার্ট, ঠিক আছে? কারণ 2-3 লাইন পরে পাশ করা যাচ্ছে না, এটা তো আমরা অলরেডি জেনেছি। এই কারণে আমাদের সবারই কিন্তু পড়াশোনা করে ক্লাস আসতে হবে, কারণ পড়াশোনা না করলে কিন্তু পাশ করা যাচ্ছে না। এটা একেবারে ইউনিভার্সাল ট্রুথ হয়ে গেছে এখন বাংলাদেশের ক্ষেত্রে। তবে সেকশন 24 এ যে বিষয়টা বলা আছে আমরা একটু দেখে ফেলি। কনফেশন কজড বাই ইনডিউসমেন্ট, এখানে যে ওয়ার্ডগুলো লিখেছে, তাহলে কনফেশন নিয়েছে কিসের মাধ্যমে? ইনডিউসমেন্টের মাধ্যমে, প্ররোচনার মাধ্যমে, ইনডিউসমেন্টের মাধ্যমে, অথবা থ্রেট করেছে, তুমি স্বীকার করলে করো, না করলে তোমাকে মেরে ফেলবো। অথবা আপনাকে প্রমিস করেছে, আপনি স্বীকার করে ফেলেন, প্রমিস, আমি আপনাকে ছেড়ে দিব, প্রমিস। এই বিষয়গুলো কিন্তু এই ইনডিউসমেন্টের মাধ্যমে, প্ররোচনার মাধ্যমে, থ্রেটের মাধ্যমে, প্রমিসের মাধ্যমে যদি কোনো কনফেশন না হয়, দ্যাট কনফেশন আপনার হচ্ছে শ্যাল বি ইররিলেভেন্ট। এগুলো সবগুলো হবে অপ্রাসঙ্গিক। ইররিলেভেন্ট যদি হয়, আপনি যেটা কোর্টে কি করতে পারবেন না, সাবমিট করতে পারবেন না, কারণ সেকশন 5 এ বলা আছে শুধুমাত্র প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনি সাক্ষ্য দিতে পারবেন, এভিডেন্স দিতে পারবেন, রিলেভেন্ট বিষয়গুলো নিয়ে এক কথা এটা ইররিলেভেন্ট হয়ে যাবে। পরীক্ষা একটা প্রশ্ন করেছে, প্রশ্নটা আমরা একটু দেখে ফেলি। একজন বলেছেন ইনকালপেটরি কনফেশন বুঝি নাই, এগুলো বোঝারও, এগুলো আচ্ছা এটা পরে ডিসকাস করবো, কিন্তু এগুলো দরকার নেই আমাদের প্রিলিমিনারিতে, কারণ এগুলো জীবনও আসবে না, প্রিলিমিনারিতে জীবনও আসবে না, এটা লিখে রাখেন, কারণ আমি তো এখানে তো রেকর্ড হচ্ছে সবকিছু। ইনকালপেটরি কনফেশন কি, এটা এমসিকিউ আসবে না, এক্সকালপেটরি কনফেশন কি, এগুলো আসবে না, এগুলো আমি অতিরিক্ত বলেছি, মানে আরো বেশি ফার্দার নলেজ, এক্সট্রা নলেজ। তাহলে আমরা বেসিকটা ক্লিয়ার করে ফেলি, দেন আমরা এক্সট্রা নলেজ আমরা নিতে পারবো। আচ্ছা, যেটা মৌলিক সেটা আমরা দেখে ফেলি। একটা প্রশ্ন করেছে, এটা অ্যাডভোকেটশিপ 2020, এভিডেন্স অ্যাক্টের 24 ধারা অনুসারে কনফেশন, দেখেন একটা বাংলা প্রশ্ন, কিন্তু প্রশ্ন করেছে ইংলিশে, প্রথমের লাইনটা লিখেছে বাংলায়, বলা হচ্ছে কনফেশন কজড বাই ইজ ইররিলেভেন্ট, মানে কিসের মাধ্যমে নিলে এটা ইররিলেভেন্ট হবে? ইনডিউসমেন্টের মাধ্যমে, থ্রেটের মাধ্যমে, নাকি প্রমিসের মাধ্যমে? বলেন, আনসার করেন, কোনটা হবে আনসার, নাকি সব, কোনটা? তাহলে আগে থেকে যদি আপনি যদি ডিটারমাইন যদি না থাকেন, তাহলে পরীক্ষায় আপনার হচ্ছে আপনি নিজেই কনফিউজড, কনফেশন লিখতে গিয়ে আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন। তাহলে সেকশন 24 আশা করি আমরা পারবো, এটা হচ্ছে ভেরি সিম্পল একটা বিষয়, তাহলে এটা অপ্রাসঙ্গিক। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে সেকশন 25 এ যে বিষয়টা বলা আছে, কনফেশন টু পুলিশ অফিসার নট টু বি প্রুভড। পুলিশ অফিসারকে আসামি বলেছে, স্যার আমি হত্যা করেছি, আমি খুন করেছি, আমি মেরেছি, সবকিছু আমি করেছি, আমি তাকে এটা করেছি, আমি তাকে ইফটিজিং করেছি, আমি আন্দোলন করেছি, এই করেছি। পুলিশ অফিসারের কাছে যা কিছু বলুন না কেন, এগুলো আসলে কোর্টে প্রমাণ করা যাবে না, নট প্রুভড। Confession to police officer not to be proved. No confession made to police officer shall be proved as against a person accused of any offense. তাহলে কোন একজন অভিযুক্ত ব্যক্তি যদি কোন একটা অপরাধ যদি পুলিশের কাছে যদি স্বীকার করে, এটা কিন্তু shall not be proved, এই কনফেশনটা সেখানে ব্যবহার করা যাবে না, কারণ আমাদের সাবকন্টিনেন্টের যে ইতিহাস, উপমহাদেশের যে ইতিহাস, পুলিশকে আসলে মানে ব্লাইন্ডলি বিশ্বাস করতে পারছে না, এটা
যারা আইন তৈরি করেছে তারাও বিশ্বাস করতে পারছে না, মানে একেবারে চুপ বন্ধ করে বিশ্বাস করা যাচ্ছে না। এই জন্য এখানে বিষয়টা রেখে দিয়েছে, কারণ পুলিশ মারধর করবে, মারবে, ঠিক আছে। এই জন্য এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। তাহলে কনফেশন টু পুলিশ অফিসার এটা প্রমাণ করার সুযোগ নেই, এটা পরীক্ষা আসছে, মানে এটা হচ্ছে কোন ধারায় আছে বিষয়টা, জাস্ট এটা আসছে। এখন পরীক্ষায় আপনাদের প্রশ্ন আসবে কিরকম জানেন? হুবহু ইংরেজি সেন্টেন্সটা তুলে দিবে, ইংলিশ সেন্টেন্সটা তুলে দিবে, ভালো করে খেয়াল করবেন, বাংলা না ইংলিশ। এটা পরীক্ষা কিভাবে আসবে? নো কনফেশন মেড টু পুলিশ অফিসার, এটা খালি রাখবে, shall be proved as against a person accused of an offense। খালিস্তানে কি হবে? কোর্ট হবে, পুলিশ অফিসার হবে, নাকি হচ্ছে আপনার হচ্ছে থানার নির্বাহী কর্মকর্তা হবে, নাকি হচ্ছে ধরেন এই সমাজ কল্যাণ অফিসার হবে, ইউনিভার্সিটির টিচার হবে? অপশনে কি হবে? এখন আপনি যদি ইংরেজি যদি না বুঝেন তাহলে পরীক্ষা আনসার করবেন কি? মহা সমস্যায় পড়ে যাবেন। এই জন্য আমি সবসময় ইংলিশটা পড়াই, আমি ইংলিশ আর বাংলা মিক্স করে পড়াই, এবং বাংলাটা না দেখে আমি অলওয়েজ ইংলিশটা পড়ানোর চেষ্টা করি। বাংলাটা তো আপনি সহজেই বুঝতে পারবেন, বাংলাটা আমি মুখে বলে দিচ্ছি। তাহলে নো কনফেশন, নো কনফেশন, এখানে নোটা যদি আমরা যদি নিয়ে ফেলি, আচ্ছা নোটা, নো কনফেশন মেড টু পুলিশ অফিসার শ্যাল বি প্রুভড, নো এসে সেন্টেন্সটাকে নেগেটিভ করে দিয়েছে। তাহলে কনফেশন মেড টু এ পুলিশ অফিসার শ্যাল নট বি প্রুভড, এটা আপনি প্রমাণ করতে পারবেন না, যে দিয়েছে তার বিরুদ্ধে। সিম্পল বিষয়। পরীক্ষায় খালি স্থান দিয়ে দিবে, সেখানে কনফিউশনে পড়ে যাবেন। এবারে জুডিশিয়ারিতে পাশের হার খুবই কম, মাত্র 600 জন স্টুডেন্ট পাস করছে। এটা গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন, মানে গত ফার্স্ট জুডিশিয়ারি আমি যতটুকু দেখে আসছি 1200 জন পাস করে, 1300 জন পাস করে, 1100 পাস করে প্রিলিমিনারি এবারে পাস করেছে। গতবারে যারা ভাইবা দিয়েছে এরকম অনেকেই ফেল করেছে। কত কঠিন প্রশ্ন, কঠিন না ডিপলি প্রশ্ন করা হচ্ছে, কুটি কুটি প্রশ্ন করা হচ্ছে। সহজ পদ আর হবে না। বার কাউন্সিলে মনে হয় পাশের হার আরো কমবে। আসলাম, দেখলাম, জয় করলাম, আর হবে না। ক্লাসে ঢোকার আগে বলেছে আধা ঘন্টা পড়াশোনা করেছেন, এই সময়টা আমাদের কাছে নাই, 1 ঘন্টা আমাদের কাছে নাই, আমাদের কাছে পড়াশোনা করার সময় নেই। কিন্তু আপনার স্বপ্ন দেখি আইনজীবী হওয়ার, জুডিশিয়ারির এমসিকিউতে পাস করার, এটা আসলে জাস্ট এ ড্রিম। বাস্তবে পরিণত করার কোন স্বপ্ন এটা হইতে পারে না। যে স্বপ্নকে বাস্তবে পরিণত করার কোন মেকানিজম, কোন কৌশল, কোন কাজ আপনি করেন না, সেটা হচ্ছে জাস্ট মিয়ার ড্রিম, এটা আর কিছু না। সেকশন 26 আমরা একটু দেখার চেষ্টা করবো, মোস্ট ইম্পর্টেন্ট। সেকশন 26 এ যে বিষয়টা বলা আছে, পুলিশ হেফাজতে থাকাকালে অভিযুক্তের প্রদত্ত দুঃস্বীকার তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। এখন একজন আসামি পুলিশ কাস্টডিতে আছে। পুলিশ কাস্টডি আসামি কখন থাকে? আসামি যখন অ্যারেস্ট হয় এরপরে সে পুলিশ কাস্টডি দিয়ে 24 ঘন্টা থাকে, এটা আমরা সবাই জানি। সেকশন 61 দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, সেকশন 81 দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 ফৌজদারি কার্যবিধির ধারা 61 ধারা 81 তে বলা আছে 24 ঘন্টা পুলিশ আসামিকে কাস্টডিতে রাখে। ওই কাস্টডি থাকাকালীন অবস্থায় অ্যাকিউজড পারসন, অভিযুক্ত ব্যক্তি যদি অপরাধ যদি স্বীকার করে, সেটা অপ্রাসঙ্গিক হবে। কিন্তু তখন যদি সেই ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে যদি অপরাধ যদি স্বীকার করে 166 ধারার জবানবন্দি যদি দেয়, 164 যদি দেয়, সেটা এখানে প্রাসঙ্গিক হবে। কিন্তু পুলিশের কাছে যদি দেয়, সেটা প্রাসঙ্গিক হবে না। ভালো করে খেয়াল করবেন, পুলিশের কাছে দিলে হবে না, কিন্তু তখন যদি ম্যাজিস্ট্রেটের কাছে যদি দেয়, সেটা কিন্তু প্রাসঙ্গিক হবে। তবে পুলিশ হেফাজতে আছে ঠিক আছে, পুলিশ ম্যাজিস্ট্রেটের কাছে আসামিকে নিয়ে যাবে, তাও ঠিক আছে, কিন্তু 164 নেওয়ার সময় পাশে কিন্তু পুলিশ থাকতে পারবে না, পুলিশ রুমের বাইরে থাকবে, শুধু ম্যাজিস্ট্রেট আর পুলিশ দুজন থাকবে, শুধু ম্যাজিস্ট্রেট আর আসামি থাকবে, আর কেউ থাকবে না। তাহলে সেকশন 26 এ যে কথাটা বলা হচ্ছে, পুলিশ অফিসারের হেফাজতে থাকা গেলে কোনো ব্যক্তি দুঃস্বীকার করলে তারা যদি কোনো ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে যদি না হয়, সেটা আপনি প্রমাণ করতে পারবেন না। তার মানে কি? ম্যাজিস্ট্রেট থাকলে পারবেন। এখন ম্যাজিস্ট্রেট থাকলে কি পুলিশের সাথে থাকতে পারবে? পারবে না। তখন আপনাদের মাথায় কনফিউশন। তাহলে পুলিশ হেফাজতে মানেটা কি? পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে যাওয়ার পরে কোর্টে নিয়ে গেছে, ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে গেছে, তখন কিন্তু সে পুলিশ হেফাজতে আছে। কিন্তু 164 কনফেশন নেওয়ার সময় কিন্তু পুলিশকে বলবো আমি একটু বাইরে দাঁড়ান, আপনি এখানে নিয়ে আসেন, আমি আগে জিজ্ঞেস করবো, নেওয়ার পর আপনি আবার তাকে নিয়ে যান। কিন্তু আমাদের এখানে সিনারিটা একটু ভিন্ন। নেওয়ার সময় তাকে ডিম খাওয়ানো হয়, তাকে ঠান্ডা ডিম খাওয়ানো হয়, যার কারণে সে অনেক সময় বইও বলে আসে, কারণ না বললে তাকে পরে এসে আবার ডিম খাওয়ানো হয়, সেমাই খাওয়ানো হয়, মধু খাওয়ানো হয়, পরে এসে আবার এই ধরনের অনেক অভিযোগ আমরা শুনি, এই ধরনের অনেক অভিযোগ আছে। ওকে, আচ্ছা, তাহলে সেকশন 26 এ যে বিষয়টা বলা আছে পুলিশ হেফাজতে হয়, তাহলে সেটা কিন্তু কাউন্ট হবে না। এটা কি আমাদের কাছে ক্লিয়ার? ক্লাসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কয়েকজন কিন্তু ক্লাসের বাইরে চলে যাচ্ছে, তার মানে কেউ
খাবারের সময় হয়েছে, কারো অন্য কাজ আছে, এই জন্য একজন দুইজন করে কিন্তু কমবে। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, কারণ আমি আগেও বলেছি সবাই পাশ করবে না। যারা পাশ করবে তারা কিন্তু থেকে যাবে, সবাই পাশ করবে না। সুতরাং কয়েকজন চলে গেলে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। ফুয়াদ হাসান গালিব যেটা বলেছেন সেটা হচ্ছে 25 এবং 26-এর মধ্যে পার্থক্য কি। 25-এর মধ্যে পুলিশকে যদি আপনি কোনো স্টেটমেন্ট দেন সেটা গ্রহণযোগ্য হবে না, আর 26-এর মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে যদি স্টেটমেন্ট দেয় সেটা গ্রহণযোগ্য হবে। এটা কিন্তু নেগেটিভলি বললো, এটা কিন্তু পজিটিভ। 26-এ হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে দিলে সেটা অ্যাকসেপ্টেবল, সেটা প্রাসঙ্গিক, সেটা বলা হয়েছে। এখন আপনার প্রশ্ন হইতে পারে তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে দিলে প্রাসঙ্গিক, এটা এই কথাটা বললো হইতো, এখানে পুলিশের কথা নিয়ে আসছে কেন? পুলিশের কথা নিয়ে আসছে কারণ 164 যেটা নেওয়া হয় এটা বেসিক্যালি হচ্ছে পুলিশ হেফাজতে থাকাকালীন অবস্থায় হচ্ছে আপনার হচ্ছে নেওয়া হয়। আসামিকে যখন পুলিশ যখন ধরে নিয়ে যায় তখন পুলিশ আসামি পুলিশকে বলে যে আমি অপরাধটা করেছি, তখন পুলিশ কি করে আসামিকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যায়। যে ম্যাজিস্ট্রেট থানার দায়িত্বে আছে, প্রত্যেকটা থানার দায়িত্বে কিন্তু ম্যাজিস্ট্রেটরা থাকেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ওনার কাছে নিয়ে যায়। উনি বিচার করতে পারবে অথবা নাও করতে পারে, পরে এগুলো দেখা যাবে, তখন ওদের কাছে নিয়ে যায়। এই জন্য এখানে পুলিশ হেফাজতে শব্দটা ব্যবহার করা হয়েছে। এখন পুলিশ হেফাজতে থাকাকালীন অবস্থায় পুলিশকে যদি কিছু দিলে এটা হবে না। এটা আসলে আমি যদি বলি সামারিলি যদি বলি ম্যাজিস্ট্রেটের কাছে দিলে এটা হচ্ছে গ্রহণযোগ্য, আর 25 হচ্ছে পুলিশের কাছে দিলে গ্রহণযোগ্য হবে না। ইজ আ সিম্পল থিং। আর পরীক্ষায় যারা পাশ করবে তারা ক্লাসে আছে, আমি এটা কিন্তু আগেও বলেছি, সবাই ক্লাসে থাকার কোনো দরকার নেই, এটা হচ্ছে আননেসেসারি, সবাই ক্লাসে থাকার দরকার নেই, যারা পাশ করবে তারা ক্লাসে থাকবে। ওকে, তো সুতরাং এখানে ক্লাস থেকে কয়েকজন কমে যাচ্ছে, কেউ ওয়াশরুমে চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি কেউ ওয়াশরুমে গিয়েছে, এটা যাবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। লাস্ট পর্যন্ত যারা থাকবে তারা পাস করবে। 24, 25, 26 আমরা দেখেছি, 24, 25, 26। এরপরে আমরা দেখে নিব হচ্ছে 27, মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে 27। 27 হচ্ছে একটা ব্যতিক্রম, এটা হচ্ছে 25 এর একটা ব্যতিক্রমী ধারা, এক্সেপশন, এটা হচ্ছে ব্যতিক্রম। 25 আমরা বলেছি no confession made to be police officer shall be proved as against person accused of any offense। এটা আমরা বলেছি পুলিশকে যদি দিলে সেটা প্রমাণ করা সেটা প্রাসঙ্গিক হবে না, অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তার একটা ব্যতিক্রম হচ্ছে 27 দ্বারা এসে বলা হচ্ছে পুলিশকে দিলেও কিন্তু প্রাসঙ্গিক হতে পারে একটা বিষয়, যদি পুলিশ আসামিকে ধরে নিয়ে আসে থানায় আসামিকে ধরে নিয়ে আসলো, আসামি পুলিশকে বলল আমি সকিনাকে কি করেছি, ছুরি দিয়ে কুপিয়েছি, আমি তাকে ছুরি দিয়ে 326 দ্বারা করেছি। পেনাল কোডের 326 দ্বারা হচ্ছে কাউকে কুপিয়ে কি করা, জখম করা, গ্রিভাস হার্ট করা। পেনাল কোডের 326 আমি করেছি, কারণ সকিনা হচ্ছে লয়ের স্টুডেন্ট আইনের ভাষায় কথা বলবে, সে তো বলবে না আমি মারছি, এটা বলবে না আমি তাকে 326 দ্বারা করেছি, আমি তাকে 427 করেছি। 427 মানে কি ল্যাপটপ ভেঙে ফেলা, কারো ক্ষতি করা, এটা হচ্ছে 427। আমি 379 করেছি মানে চুরি করেছি, এটা লয়ের ভাষায় কথা বলবে, কোড ইউজ করবে, সেকশন ইউজ করবে। সে পুলিশকে গিয়ে বললো আমি 326 দ্বারা করেছি, আমি তাকে কুপিয়েছি। নাম্বার 1 একটা কথা বলেছে। আরেকটা কথা বলেছে, আমি যে তাকে কুপিয়েছি আমার বয়ফ্রেন্ড, আমার ভালোবাসার মানুষটাকে, সে দাটা, সে ছুরি অথবা তার রক্তাক্ত জামাটা আমার ব্যাগের মধ্যে রেখেছি, আমার হচ্ছে ব্যাগের মধ্যে রেখেছি, এই ব্যাগের মধ্যে আছে এই যে তার রক্তাক্ত জামা, এই যে ছুরিটা, এবং আমি তাকে মেরেছি। কথা বলেছে সে দুটা, আমি তাকে মেরেছি, আমার ব্যাগের মধ্যে ছুরিটা আছে। তাহলে এই কথাগুলো কি প্রাসঙ্গিক হবে? এখানের মধ্যে একটা কথা প্রাসঙ্গিক হবে, কোনটা জানেন? এই যে জামাটা, সে যে বলেছে জামাটা তার ব্যাগে আছে, সে যে বলেছে ছুরিটা পুকুরের মধ্যে আছে, ঘরের মধ্যে আছে, ছুরিটা যদি সেখান থেকে যদি উদ্ধার হয়, জামাটা যদি উদ্ধার করা যায়, ওই কথাটা প্রাসঙ্গিক হবে। ইনফরমেশন, যে ইনফরমেশনের ভিত্তিতে রিকভার্ড হয়েছে কোন একটা আলামত, এটা প্রাসঙ্গিক হবে। সে যে অপরাধ করেছে বলেছে, এটা প্রাসঙ্গিক হবে, এটা প্রাসঙ্গিক হবে না। তাহলে সেকশন 27 মধ্যে আমরা যেটা দেখলাম, এটা যদি দিই সেকশন 27 বলা হচ্ছে when any fact is disposed to as discovered in consequence of information। আপনি আসামি একটা তথ্য দিয়েছে, সে তথ্যের আলোকে একটা বিষয় ডিসকভার হয়েছে, received from a person accused of any offense in the custody of police officer, so mass of such information whether it amounts to a confession or not as relates distinctly to fact thereby discovered may be proved।
তাহলে ওই তথ্যের ভিত্তিতে যেটা পাওয়া গেছে সেটা প্রাসঙ্গিক হবে, সে যে অপরাধ করেছে বলেছে সেটা প্রাসঙ্গিক হবে না। আমি কি বুঝাইতে পেরেছি? কমেন্টে জানাবেন। পুলিশ অফিসারের নিকট স্বীকারোক্তি এই জন্য প্রাসঙ্গিক করা হয় না কারণ আইন মনে করে আচ্ছা স্বীকারোক্তি ভয় ভীতি থাকতে পারে, সাবকন্টেন্টের বিষয় নাই, পুলিশকে অপরাধী ভয় পাবে, এটা স্বাভাবিক। আচ্ছা, এসআই আজিজ বলেছেন। আচ্ছা, আমাদের এখানে তো পুলিশ আছে, সরি আমি আসলে একজন না, এই গ্রুপে আপনাদেরকে বলে রেখে কেন অনেক পুলিশ অফিসাররা কিন্তু ক্লাস করে, ঠিক আছে। আর এসআই আজিজ আপনিও সম্ভবত পুলিশ, যেতে এসআই আছে, এসআই আজিজ যেটা কি আপনার নাম নাকি পুলিশ, গ্রুপের মধ্যে কিন্তু পুলিশ অফিসার আছেন, এখানে পুলিশ অনেকে ভর্তি হয়েছে, শুধু পুলিশ না অন্যান্য বাহিনীরও আছে, এটাও বলি, র্যাবেরও আছে, এই গ্রুপে আছে, র্যাবেরও আছে এবং অন্যান্য বাহিনীর নাম বলছি না, অন্যান্য বাহিনীরও আছে। আমাদের সাথে যারা ক্লাস করছে এখানে র্যাবের ঊর্ধ্বতন অফিসার আছেন, পুলিশের অফিসার আছেন এবং এর বাইরে অন্যান্য বাহিনীরও আছে, আমি মেনশন করছি না, অনেক রেস্ট্রিকশন আছে, এই জন্য আসলে অনেক বিষয় হচ্ছে তখন আপনারা আবার এটা অন্যভাবে নিয়ে নিবেন না। আমরা যেটা পড়াশোনা করছি দিস একাডেমিক ডিসকাশন, একাডেমিক ডিসকাশনের কিছু বিষয় আপনাদের এগেনস্ট যাইতে পারে, ঠিক আছে, এটা নিয়ে আমার মনে হয় না মানে হেডেক নেওয়ার কিছু আছে, ঠিক আছে। তবে যদি কোনো অপিনিয়ন থাকলে আপনি বলতে পারেন যে আপনাদের পার্সোনাল অপিনিয়ন। পুলিশ রিমান্ডের কাজ কি বলেছেন শাহজাদি হুমায়রা। পুলিশ রিমান্ডের কাজ হচ্ছে ইনভেস্টিগেশন। রিমান্ড মানে হচ্ছে মনে করিয়ে দেওয়া, পুলিশ আপনাকে মনে করানোর চেষ্টা করবে, আপনি প্লিজ একটু বলেন আপনি গত রাতে কোথায় ছিলেন। মিন্নিকে যখন রিমান্ডে নেওয়া হলো তাকে জিজ্ঞেস করা হলো কেন 4টা ছেলের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে, আমার নিজেরই তো একটা বউ আছে, আরেকজন বললো যে আমার তো বউই নেই, আপনার 4টা ছেলে কেন দরকার, তাকে অনেকগুলো প্রশ্ন করে তাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা হচ্ছে রিমান্ড। কিন্তু আমাদের বাংলাদেশের পারস্পেক্টিভে রিমান্ড মানে হচ্ছে ডিম খাওয়ানো, সেমাই খাওয়ানো, বিরিয়ানি খাওয়ানো, এটা হচ্ছে আসলে অবৈধ, ঠিক আছে। তো যাই হোক, অনেকেই এটা তো ডিফেন্সের লোকজন, তাহলে তো কথা বলা না না ন ন এখানে কথা বলার কোনো বিপদ নাই, যেখানের লোক হোক, অল আর মাই স্টুডেন্ট, সুতরাং এটা নিয়ে ঠেডেকের কিছু নাই। সবাই গত বার কাউন্সিলে আমি একজন স্টুডেন্ট পড়িয়েছিলাম, উনি ছিলেন এসপি, উনি লয়ার হয়ে গেছে, নাম না বলি, ভেরি অবিডিয়েন্ট পার্সন ছিলেন, এরকম অনেকে থাকতে পারে। এটা হচ্ছে আমরা যেটাতে আসি সেটা হচ্ছে লার্নিং পারপাসে আছি। ডিফেন্স ডিপার্টমেন্ট এক্সাম, আচ্ছা বারের পরীক্ষা না, ওদের ডিপার্টমেন্টের এক্সামের জন্য করছেন অনেকে আছে। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার করতে পেরেছি। এবার একটু আমরা সামনে যাবো। তাহলে সেকশন 27 আমরা কয়েকটা কথা বলার চেষ্টা করেছি। সেকশন 27, তাহলে সেকশন 27 থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে, প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করি, দেখি পারে কিনা। সাক্ষ্য আইনে 27 ধারায় কোন বিষয়ে বর্ণনা আছে, এটা আপনারা সবাই পারবেন, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে, এগুলো আপনারা সবাই পারবেন। তৃতীয়, জুডিশিয়ারিতে একটা প্রশ্ন আসছে, জুডিশিয়াল কনফেশন কি, দেখি এটা পারেন কিনা বলেন তো, কোন আনসার দেখার দরকার নেই, এটা আপনারা সহজে পারবেন, দেখে নেন। এরপর আমরা সেকশন 28 একটু দেখে নিব। সেকশন 28 ভেরি ইজি, একটু দেখে নিব। সেটা হচ্ছে ভয়ভীতি, লোভ ইত্যাদি প্রভাব থেকে মুক্ত ব্যক্তির দোষস্বীকার গ্রহণযোগ্য, এটা হচ্ছে আরেকটা ব্যতিক্রম। 28 হচ্ছে একটা এক্সেপশন। আমরা সেকশন 24 এ বলেছিলাম ইনডিউসমেন্ট, থ্রেট এবং প্রমিসের মাধ্যমে যদি কোনো কনফেশন না হয় দ্যাট উইল বি ইরেলিভেন্ট। এখন ধরেন একজনকে থ্রেট করেছি আমি, কিন্তু থ্রেটটা তার থেকে চলে গেছে, থ্রেটের মাধ্যমে সেই স্যার এখন দেখলাম যে সেই ভয়টা চলে গেছে, প্রভাবটা চলে গেছে, প্রভাবটা চলে যাওয়ার পরে যদি কেউ যদি স্বীকারোক্তি দেয় সেটা কিন্তু আবার প্রাসঙ্গিক হবে, এটা সিম্পল বিষয়। তাহলে সেকশন 24 এর আরেকটা ব্যতিক্রম হচ্ছে 28, প্রভাব যদি সে মুক্ত হয়ে যায় তাহলে তার কনফেশনটা কিন্তু নেওয়া যাবে। সেকশন 28 আমরা অনেকগুলো বিষয় বললাম, এবার আমরা আরেকটু সামনে যাব যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 28 আমরা দেখেছি। 29, আচ্ছা 28 থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, দেখছেন প্রশ্নটা কঠিন করছে কিন্তু। ধারা 28 অনুসারে প্রতিশ্রুতি, ভীতি, প্রলোভন জনিত ধারণা অপসারণের পর প্রদত্ত স্বীকারোক্তি কি হবে, অগ্রহণযোগ্য, বেআইনি, অপ্রাসঙ্গিক, প্রাসঙ্গিক, এটা আপনারা সবাই পারবেন। এরপরে আমরা দেখবো হচ্ছে 29 জাস্ট একটু দেখে মুখে বলে ফেলি। দুঃস্বীকার অন্যভাবে প্রাসঙ্গিক হলে তা কেবল গোপনীয়তা ইত্যাদির প্রতিশ্রুতির জন্য অপ্রাসঙ্গিক হবে না। এখন আপনাদেরকে বলেছে যে প্লিজ আপনি স্বীকার করেন, আরে সমস্যা নাই, এটা আমি কাউকে বলবো না, প্লিজ
কাউকে বলবো না। এখন সে স্বীকার করে ফেলেছে। এখন এরপরে এটা কনফেশন। এখন সে যদি বলে কি আপনি তো বলছেন এটা গোপন রাখবেন, এটা বলার সুযোগ নেই, কারণ এটা তো প্রাসঙ্গিক। কারণ এখানে আইনের মধ্যে কি কোথাও বলা আছে যে গোপনীয়তার বিষয়ে তো কোনো বার দেওয়া ছিল না। ঠিক আছে, তাহলে গোপন রাখবেন বলে যদি নিয়ে ফেলেন সেটা কিন্তু প্রাসঙ্গিক হয়ে যাবে। শুধু গোপন না, আরো কয়েকটা বিষয় এখানে বলা আছে, সেই ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক হতে পারে, দেখে নেবেন। মোস্ট ইম্পর্টেন্ট আমরা একটা বিষয় দেখে নিব, সেটা হচ্ছে সেকশন 30। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেকশন 30 অনেক গুরুত্বপূর্ণ। এটা নিয়ে অনেক কথা বলতে হবে, অনেক কথার দিকে যাব না, কারণ এটার সাথে রিলিভেন্ট আরো কয়েকটা সেকশন আছে। এগুলো নিয়ে আমাদের সামনের ক্লাসগুলোতে যখন আলোচনা করে ফেলবো তখন আপনাদের কাছে আলোচনাগুলো ভালো লাগবে। 114 বি দেখতে হবে এবং 133 দ্বারা দেখতে হবে, এটার সাথে কানেক্টেড। এটা থেকে রিটেনও প্রশ্ন পাবেন, এই তিনটা দ্বারা নিয়ে রিটেনও প্রশ্ন আসবে। ঠিক আছে, এই যে 30 এবং এই তিনটা দ্বারা নিয়ে যখন রিটেনও প্রশ্ন আসবে, এখানে কিন্তু কেস রেফারেন্স দিতে হবে। এভিডেন্সের বেশি জায়গায় কেস রেফারেন্স আমরা ইউজ করি না, তবে এই জায়গার মধ্যে কেস রেফারেন্স লাগে। এগুলো আমরা রিটেনে পড়াবো, এটা জাস্ট আমি আমাদের একটু মার্ক করে দিলাম। এখন দেখে নিব প্রিলিমিনারিতে কি কি আসতে পারে। সেকশন 30। একটা অপরাধ অনেক সময় আমিও করতে পারি, আপনিও করতে পারেন, 3-4 জন মিলে আমরা করতে পারি না। একটা অপরাধে যখন 3-4 জন থাকে তখন বাকিদেরকে আমরা বলি কো-অ্যাকিউজড। ঠিক আছে, এটাকে আমরা বলি কি কো-অ্যাকিউজড, মানে সহ অপরাধী আর কি, সহ অভিযুক্ত। আমি এবং আমার সাথে ছিল চকিনা, মর্জিনা, তারা সবাই ছিল ডাকাতি করার সময় বা চুরি করার সময়, তাহলে ওরা হচ্ছে কো-অ্যাকিউজড। এখন সেকশন 30 এর কথা হচ্ছে যদি একজন যদি স্বীকার করে, ধরুন আমরা 5 জন ছিলাম, 5 জনের মধ্যে একজনে যদি বলে স্যার আমিও ছিলাম, সকিনা ছিল, মর্জিনা ছিল, জরিনা ছিল, সাবরিনা ছিল, সাদিয়া ছিল। বাংলাদেশের 50% মেয়ের নাম হচ্ছে সাদিয়া, ডন্ট টেক ইট আদারওয়াইজ, এটা সত্য আসলে। সাদিয়া ছিল, তো আপনার হচ্ছে যে কোনো একজন বললো যে সেখানে করেছে। এখন প্রশ্ন হচ্ছে সাদিয়া যে বললো আমরাও ছিলাম, এই সাদিয়ার কথাটা আসলে কাউন্ট করা যাবে কিনা, মানে এটা বিবেচনা করা যাবে কিনা, কো-অ্যাকিউজডের কথা বিবেচনা করা যাবে কিনা, নাকি বিবেচনা করার জন্য আরো সাক্ষ্য দরকার হবে। সাদিয়া যেটা বলেছে এটা হচ্ছে প্রাইমারি কথাবার্তা, এটা হচ্ছে একেবারেই এটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স। তার সাথে যেহেতু আমি ছিলাম, কিন্তু এটা নিয়ে অনেক কথা আছে। সাদিয়ার কথাটাকে বিশ্বাস করে কোর্ট কি জাজমেন্ট দিতে পারবে, নাকি আরো সাক্ষ্য নিবে? সাদিয়ার কথাটার সাপোর্টিং এ আরো সাক্ষ্য নিবে কিনা? আরো সাক্ষ্য মানে হচ্ছে করোবোরেটিভ এভিডেন্স, সাপোর্টিভ এভিডেন্স, যেটাকে আমরা বলি সমর্থনমূলক সাক্ষ্য। সাদিয়া বলেছে আমার সাথে জরিনা ছিল, এটা একটা বলেছে, তাহলে এটার সমর্থনে কি কি হইতে পারে? চুরি করে যে ল্যাপটপ এনেছে এটা কিন্তু জরিনার বাসায় পাওয়া গেছে, তাহলে এটা একটা সাপোর্টিভ এভিডেন্স, করোবোরেটিভ এভিডেন্স। সিসি ক্যামেরায় তাকে দেখা গেছে, করোবোরেটিভ এভিডেন্স। প্রশ্ন হচ্ছে দুইটা, এই যে বলেছে কো-অ্যাকিউজড সকিনা যে বলেছে ও ছিল, ওর কথাটা কাউন্ট করা যাবে কিনা, নাকি কাউন্ট করার জন্য আরো সাক্ষ্য দরকার হবে, করোবোরেটিভ এভিডেন্স লাগবে কিনা, নাকি শুধু সাদিয়া বলে ফেললে হয়ে যাবে, নাকি আরো করোবোরেটিভ এভিডেন্স লাগবে? সেকশন 30 সেই বিষয়টা বলা আছে। ইংলিশটা দেখে নিন। বলা হচ্ছে when more person than one are being tried jointly, একটা বিষয় ভালো করে খেয়াল করবেন, বিচার হইতে হবে একটা, তাহলে 4-5 জনের, 2-3 জন, 3 জন, 4 জনের বিচার হচ্ছে একটা জয়েন্ট ট্রায়াল, একসাথে বিচার হচ্ছে জয়েন্টলি তাদের কি হচ্ছে? বিচার হচ্ছে, জয়েন্টলি তাদের ট্রায়াল হচ্ছে, বিচার হচ্ছে, একসাথে বিচার হচ্ছে। আচ্ছা, ফর দ্য সেম অফেন্স, একই অপরাধ, সবাই চুরি করেছে, সেম অফেন্স, একই অপরাধে বিচার হচ্ছে, সেম অফেন্স, এফেক্টিং হিমসেলফ এন্ড সাম আদার। সে বলেছে স্যার আমিও চুরি করেছি, জরিনাও চুরি করেছে, নিজেও চুরি করেছে, জরিনাও চুরি, এই কথাটা সে বললো। দুটা কথা বলেছে, আমি করেছি এবং জরিনাও করেছে। Some other of such person is proved, the court may take into consideration such confession as against such person as well as against the person who makes such confession. সেই ক্ষেত্রে বলা হচ্ছে সাদিয়া যে বলেছে স্যার আমিও করেছি, জরিনাও করেছে, বলা হচ্ছে কোর্ট বিবেচনায় নিতে পারে সাদিয়ার কথাটা। সাদিয়া যে বলেছে সেই করেছে, কোর্ট সেটাও বিবেচনায় নিতে পারে, সে যে বলেছে জরিনা করেছে সেটাও কোর্ট চাইলে বিবেচনায় নিতে পারবে। কোর্ট may take consideration the confession করেছে একজন, সে নিজেকে অভিযুক্ত করেছে, আরেকজনকে করেছে, কোর্ট চাইলে দুটাই বিবেচনায় নিতে পারে। ঠিক আছে, এই বিষয়টা বলা আছে সেকশন 30-এ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কোর্ট বিবেচনা নিতে পারে, ভালো কথা, এখানে কি অন্য কোনো সাক্ষী কি লাগবে কিনা, করোবোরেটিভ এভিডেন্স লাগবে কিনা?
শুধু সাদিয়ার কথা ধরেই কোর্ট কি শাস্তি দিয়ে দিবে? এরকম হলো তো যার শত্রু আছে, যেমন ধরেন জরিনার হচ্ছে জরিনাবাদ, ধরেন হচ্ছে সকিনা, ধরেন সকিনা আগে প্রেম করেছে 3-4 জনের সাথে তার সম্পর্ক ছিল, এখন এরকম একটা মামলার মধ্যে সে কো-অ্যাকিউজড, এখন সে তো আগের বয়ফ্রেন্ড সবগুলোর নাম বলে ফেলবে যার প্রতি তার শত্রুতা আছে, এটা তো সমস্যা আছে। কিন্তু এই ধারায় বলা হচ্ছে কোর্ট চাইলে বিবেচনায় নিতে পারবে। সে বলেছে স্যার আমি করেছি, আমার সাথে আমার আগের এটা বলবে না, বলেছে স্যার জব্বর ছিল, করিম ছিল, রফিক ছিল, শকুত ছিল, 10-15 জনের নাম বলে ফেললো, কোর্ট এটা বিবেচনায় নিতে পারবে। কিন্তু এটা নিয়ে কেস ল আছে, শুধুমাত্র এটা বিবেচনায় নিয়ে কোর্ট জাজমেন্ট দিতে পারবে কিনা, নাকি আরো সাক্ষ্য দরকার আছে, এটা একটা বিষয়। কিন্তু এটার সাথে রিলেভেন্ট আরো সেকশন আছে, 133, 114, আপনার হচ্ছে 114 বি, এগুলো কিন্তু এখানে বিবেচনায় আনতে হবে, এগুলো এখানে বিবেচনায় নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়গুলো আমরা দেখবো। আমরা আরেকটু সামনে যাই, আমরা আরেকটু সামনে যাই। সেকশন 30-এর যে বিষয়গুলো, সাধারণ কমন সেন্স, আরো সাক্ষ্যের দরকার আছে, নিজে অন্যকে যদি বেশি, হ্যাঁ কমন সেন্স আরো সাক্ষ্য, কোরোবোরেটিভ এভিডেন্স লাগবে, এটাকে আরো সাক্ষ্য না, এটাকে আমরা বলি কোরোবোরেটিভ এভিডেন্স। ঠিক আছে, ওকে, তাহলে সেকশন 30 আমরা বললাম, আশা করি আপনারা পারবেন। এখানে যে উদাহরণগুলো দিয়েছে এগুলো আপনারা সব পারবেন। ঠিক আছে, এগুলো আমি অলরেডি এখানে বলে ফেলেছি উদাহরণগুলো। উদাহরণে এবিসি আছে, আমি সেখানে বলেছি সকিনা, মর্জিনা, সাদিয়া, উৎসমা, তারপর আরো অনেক অনেক নাম। এরপরে আমরা আরেকটা সেকশনে চলে আসি, সেটা হচ্ছে সিভিলের, এটা হচ্ছে 31। হ্যালো, কে বলছেন? আপনি আমাকে একের পর এক ফোন দিচ্ছেন, আমি যদি আপনার কল যদি রিসিভ না করি, তার মানে আমি কি একটা কাজে থাকতে পারি না? কেন এখন একটা রিসিভ করে নিয়ে পর আমি আবার দিচ্ছেন? একটা ছেলে যখন ল করে তার মধ্যে কিছু কমন সেন্স গ্রো করা উচিত। কমন সেন্সটা কিরকম হইতে পারে? আপনি একজনকে ফোন দিয়েছেন, উনি রিসিভ করে নেই, তার মানে কি উনি ব্যস্ত আছে, উনি পরে আপনাকে ফোনটা ব্যাক করবে, আপনি পরে আবার তাকে ফোন দিয়েছেন, পরে আবার ফোন দিয়েছেন। তো আপনি 2 বছর ল পড়ার পরে, 4 বছর ল পড়ার পরে এই লজিক বা এই সেন্সটা আপনার মধ্যে আসে নাই। ল পড় এই কঠিন ল গুলো আপনি বুঝতে পারবেন, আমি অন্তত মনে করছি না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে লেক অফ সেন্স, লেক অফ মিনিমাম সেন্স। তাহলে সেকশন 31 এর মধ্যে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে এডমিশন নট কনক্লুসিভ প্রুফ বাট মে স্টপ। হেডলাইনটা গুরুত্বপূর্ণ। তাহলে এই এডমিশন নিয়ে আমরা এতক্ষণ যে কথাগুলো বলেছি, কোথায় কোথায় আমরা এডমিশন নিয়ে কথা বলেছি মনে আছে আপনাদের? 17 থেকে 23, আপনারা মনে ভুলে গেছেন। 17 থেকে 23 পর্যন্ত আমরা এডমিশন নিয়ে কথা বলেছি, আবার আসে এডমিশন। এতক্ষণ পর্যন্ত আমরা কনফিউশনে ছিলাম 24 থেকে 30 পর্যন্ত, এটা হচ্ছে ফৌজদারি। আবার আমরা সিভিলে চলে আসছি। তাহলে ওরা যে এডমিশন দিল, এটা কি চূড়ান্ত হয়ে গেছে? বলা হচ্ছে এডমিশন যেটা দিচ্ছে এটা কনক্লুসিভ কোনো প্রমাণ না, তবে এটা মে স্টপ, এটা স্টপেল দ্বারা বাড়িত, এটার পরে এটা না করতে পারবে না। আপনি যে বলেছেন একটা বিষয় এখানে রাস্তা ছিল, পরে আপনি নাই বলতে পারবেন না, তবে এটা চূড়ান্ত না, কিন্তু আপনি এটা ডিনাই করতে পারবেন, এটাকে বলা হয় স্টপেল। একবার যেটা বলেছেন এটা আমরা 115 দ্বারাই আবার পড়বো, 115-17 ওইদিকে আমরা আবার পড়বো। তাহলে বলা হচ্ছে এডমিশন আর নট কনক্লুসিভ প্রুফ অফ দ্য ম্যাটার্স অ্যাডমিটেড। যে বিষয়টা আপনি স্বীকার করেছেন, ম্যাটার্স যেটা আপনি অ্যাডমিট করেছেন সেটা বিষয়ে এটা কনক্লুসিভ প্রমাণ না, বাট they may operate as estoppel under the provision hereinafter contained, কিন্তু এটা estoppel হিসেবে কাজ করবে। আপনি এটা ডিনাই করতে পারবেন না, পরে চুপ থাকতে পারবেন, কিন্তু ডিনাই করার সুযোগ নেই। পরীক্ষায় প্রশ্ন আসে 16তম জুডিশিয়ারি, দেখেন তো কত কঠিন প্রশ্ন আসছে। স্বীকৃতি কি হিসেবে বিবেচিত হয় বলেন? সমর্থনমূলক সাক্ষ্য, মৌলিক সাক্ষ্য, নির্দিষ্ট আইনগত অবস্থান নেই, নাকি এস্টোপেল? বলেন, কত কঠিন প্রশ্ন। দেখেন পারবেন না এটা একটা। এরপরে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে স্বীকৃতি হলো স্বীকৃত বিষয় সম্পর্কে কি চূড়ান্ত প্রমাণ, সাধারণ প্রমাণ, প্রামাণ্য প্রমাণ নয়, চূড়ান্ত প্রমাণ নয়। কোনটা? এগুলো সবগুলো আপনারা কি করতে পারবেন? আনসার করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টা আমরা দেখে ফেললাম। আজকের ক্লাসে আমাদের যে বিষয়গুলো ছিল, আমরা প্রত্যেকটা বিষয়ে প্রিলিমিনারির জন্য যতটুকু পড়া দরকার আমরা একেবারে ভালোভাবে আমরা সবগুলো দেখেছি। ইভেন আমরা এগুলোতে আমরা রিটার্নও কিন্তু কি করতে পারবো, আমরা রেফার করতে পারবো। ঠিক আছে, রেফার করতে পারবো। কোনটা কোনটা ফৌজদারিতে, এটা গত ক্লাসে বলেছি, আপনি গত ক্লাস থেকে নোট নেবেন। তাহলে আমরা
আপনার যে বিষয়টা নিয়ে কথা বললাম আজকের ক্লাস আমরা সেকশন 17 আমরা দেখেছি হোয়াট ইজ অ্যাডমিশন। তাহলে অ্যাডমিশন কি বলেছি আমাদের হয়তো মনে আছে, অ্যাডমিশন হচ্ছে একটা স্টেটমেন্ট, যেটা হইতে পারে ওরাল, যেটা হইতে পারে ডকুমেন্টারি, যেটা হইতে পারে ডিজিটাল। এই অ্যাডমিশনটা আমাদেরকে সাজেস্ট করে, ইট সাজেস্ট আস অ্যান ইনফারেন্স, একটা অনুমান as to fact in issue এবং রিলেভেন্ট ফ্যাক্ট। এবং এটা কে দিবে? বাই এনি পারসন। কোন কোন ক্ষেত্রে দিবে এটা নিচে বলা আছে, 17, 18, 19, 20, 21 বলা আছে। 22 আমরা দেখেছি যে বিষয়টা, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কন্টেন্ট অফ ডকুমেন্ট সম্পর্কে মৌখিক কিন্তু কি দেওয়া যায় না, অ্যাডমিশন দেওয়া যায় না। তবে দুইটা ক্ষেত্রে দেওয়া যায়, যদি ওই দলিলের জেনুইননেস নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে সেক্ষেত্রে দিতে পারবেন, অথবা দলিল নিয়ে যদি সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারবেন, সেটা আমরা দেখেছি। সেকশন 22 এতে আমরা হচ্ছে ডিজিটাল রেকর্ডের কথাটা বলেছি, যেটা 22 এতে যা হচ্ছে আপনার ইয়ার মতো, কিসের মতো, 22 মতো। এরপরে 23 আমরা দেওয়ানি মামলার ক্ষেত্রে বলেছি কোথায় কোথায় আসলে অ্যাডমিশন কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না যদি আগে থেকে চুক্তি থাকে, যদি আগে থেকে বলে দেয় যে এটা এখানে সাবমিট করা যাবে না। 24 হচ্ছে ফৌজদারি, যেখানে আমরা বলেছি ইনডিউসমেন্ট, থ্রেড এবং প্রমিসের মাধ্যমে যদি কোনো ধরনের কনফেশন নেওয়া হয়, ইট উইল নট বি প্রুভড, ইট উইল নট বি রিলেভেন্ট। সেকশন 25 এ বলেছি যদি কোনো একটা কনফেশন যদি মেড টু পুলিশ অফিসার হয়, সেই ক্ষেত্রে পুলিশ অফিসারের কাছে যে কনফেশনটা করেছেন এটা কিন্তু শ্যাল নট বি প্রুভড, এটা প্রমাণ করতে পারবেন না, সুযোগ নেই। কিন্তু 26 এ গিয়ে আমরা আবার আরেকটা কথা বলেছি, যদি ম্যাজিস্ট্রেটের সামনে যদি করেন এটা কিন্তু রিলেভেন্ট হবে। 27 আমরা বলেছি এটা হচ্ছে 25 এর একটা এক্সেপশন, পুলিশের কাছে করলে হবে না, ইটস ওকে। কিন্তু পুলিশের কাছে যদি আমি কোনো ইনফরমেশন দেন, সেটার ভিত্তিতে যদি কোনো আলামত উদ্ধার হয়, ওটা কিন্তু আবার প্রাসঙ্গিক হবে, সেটা আমরা 27 এ বলেছি। 27 এ বলেছি মোস্ট 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 ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য পরীক্ষা আসবেই। 28, 29 আমরা বর্ণনা করেছি, 30 পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু 38 নিয়ে অনেক কথা বলতে হবে, কারণ এটা রিটেন পরীক্ষা আসবে। সেকশন 30 সাথে রিলেভেন্ট হচ্ছে 114B এবং হচ্ছে সেকশন 133। এই যে কোঅ্যাকিউজড, এটাকে আমরা বলি অ্যাকমপ্লাইসও বলি আমরা। অ্যাকমপ্লাইস মানে হচ্ছে দুষ্কর্মের সহযোগী, পার্টনার, অপরাধে ক্রাইম পার্টনার, এটাকে অ্যাকমপ্লাইস বলি, এটাকে কোঅ্যাকিউজড বলি। তাহলে আপনার সাক্ষ্যের ভিত্তিতে কোঅ্যাকিউজডকে শাস্তি দেওয়া যাবে কি না, এটা নিয়ে অনেকগুলো মামলা আছে, আপনার এগুলো নিয়ে বিস্তারিত সামনে আরো কথা হবে। এবং আমরা সেকশন 31 বলেছি এই যে অ্যাডমিশনের কথা আমরা বললাম 17 থেকে 23 পর্যন্ত, এই অ্যাডমিশনটা কাজ করবে। ইট ইজ নট কনক্লুসিভ প্রুফ as to matter admitted, যেটা আপনি এডমিট করেছেন এগুলো নিয়ে এটা কনক্লুসিভ কোনো কিনা প্রুফ নয়, বাট ইট মে অপারেট অ্যাজ স্টপেল, এটা স্টপেল হিসেবে কিন্তু কাজ করবে। প্রশ্ন হতে পারে হোয়াট ইজ স্টপেল? স্টপেল হচ্ছে যেটা আপনি একবার বলেছেন সেটা পর আপনি আর ডিনাই করতে পারবেন না, এটা আমরা ধারা 117-তে বিস্তারিত আলোচনা করব আমাদের সামনের ক্লাসগুলোতে। এতটুকু পর্যন্ত কি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি? ক্লাসে যত সামনে যায় আমাদের কিন্তু কয়েকজন করে কমতে থাকে, কারণ সবাই আসলে ডেস্টিনেশনে পৌঁছতে পারে না, সবাই গন্তব্যে যেতে পারে না, আমাদের এখান থেকে আর অনেকেই কমে যাবে। ঠিক আছে, শেষ পর্যন্ত কি এমন একটা সংখ্যা দাঁড়াবে যেটা হচ্ছে যারাই আসলে পাশ করবে, এবং ওই সংখ্যাটা খুব কম হয়, এবং 300 ওরাই পাশ করে, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ আসলে সব কাজ সবাই পারে না, সব কাজ যদি সবাই পারলে বার কাউন্সিলের পাশের হার মিনিমাম তো 20% হওয়ার কথা, পাশের হার মাত্র 7%। যাদের 1.5 ঘন্টার একটা ক্লাস করার মতো আপনার হচ্ছে স্টামিনা নাই, ধৈর্য নাই, তারা বার কাউন্সিল পাশ করবে, তারা জুডিশিয়ারি প্রিলিমিনারি পাশ করবে, এটা আসলে সম্ভব না, ইম্পসিবল একটা বিষয় এবং অপ্রত্যাশিত বিষয়, সম্ভব না এবং এটা কাঙ্ক্ষিতও না। ঠিক আছে, দ্যাটস ইট। সবার জন্য অনেক শুভকামনা। আগামী ক্লাস আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা, শুভরাত্রি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।